আজকের ক্লাসে আমরা দেখব যে মসফেটের চ্যানেল তৈরি হওয়ার পরে কিভাবে কারেন্ট ফ্লো করে এবং বিভিন্ন ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো দেখব মসফেটের। তো শুরুতেই আমি শুরু করতেছি, শেষ ক্লাসে আমি যেরকম ছেড়ে গিয়েছিলাম সেখান থেকেই আমি শুরু করব। একটু দেখাই আমি। তো আমরা দেখেছিলাম যে মসফেটের একটা সাইডকে আমি বলছিলাম সোর্স এবং আরেকটা সাইডকে বলছিলাম ড্রেন। এগুলোকে আমরা ডিফিউশন নামে চিনে থাকি, এটাকে আমরা ড্রেন বলছিলাম। সো এখন আমি কিছু জিনিস কল্পনা করব। এখন গেটের ভোল্টেজটা ধরেন পর্যাপ্ত ভোল্টেজ আমি গেটে দিয়েছি, এখন আর গেটে ছোট ভোল্টেজ দেয়নি, ধরে নেন চ্যানেল তৈরি হয়েছে, ঠিক আছে। সো পর্যাপ্ত ভোল্টেজ গেটে রয়েছে, এটা কল্পনা করে নেই। এখন আমি কিছু জিনিস করি, তাহলে একটু দেখি কি করছি আমি এখানে। সো আমি ড্রেন থেকে সোর্সের যে ভোল্টেজটা, আমি এখানে কয়েকটা ড্রেন থেকে সোর্সের ভোল্টেজের কথা অল্প কয়েকটা দিয়ে আমি বোঝার চেষ্টা করব। সো প্রথমে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা স্মল, ছোট একটা ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ কল্পনা করছি, যার জন্য নাকি আমার চ্যানেল পুরোটাই ছিল, মোটা একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমি কি করলাম, VDS2 তে আমি ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ বাড়াচ্ছি। দেখেন পরিবর্তনটা কি হয়। সো ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ বাড়াতে থাকলে যে ঘটনাটা ঘটে আমরা এটা একটু এখানে দেখব, আর এটার পাশে আমরা একটু কার্ভগুলোও দেখার চেষ্টা করব। কারেন্ট যেটা ফ্লো হয় সেটা কিন্তু ফ্লোটা হবে, কারেন্টের ডাইরেকশনটা এই দিকে হবে, এটাকে আমরা বলতেছি ড্রেন কারেন্ট, ঠিক আছে। এখন আমরা পাশে ড্রেন ভোল্টেজের সাপেক্ষে, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজের সাপেক্ষে ড্রেন কারেন্টের ছবিটা একটু দেখার চেষ্টা করব। সো মনে রাখতে হবে এই ড্রেন থেকে সোর্স ভোল্টেজ এইটা কিন্তু স্মল এখানে। সো স্মল ড্রেন থেকে মানে ভোল্টেজের ক্ষেত্রে তার মানে কিরকম হতে পারে, মিলি ভোল্ট, ঠিক আছে, মিলি ভোল্ট রেঞ্জ, এটা মনে রাখেন। প্রথম ছবিটা আসলে আমি মিলি ভোল্ট রেঞ্জের জন্য কল্পনা করতে পারি হয়তোবা। সো মিলি ভোল্ট রেঞ্জের ক্ষেত্রে দেখা যায় একটা ফিক্সড গেট ভোল্টেজ যদি কল্পনা করি, আমি এখানে তাও লিখে দেই VGS হচ্ছে ফিক্সড একটা নির্দিষ্ট ভ্যালু, ধরেন কথার কথা, ঠিক আছে, হতে পারে 3 ভোল্ট বা 4 ভোল্ট এরকম কিছু একটা। আর যারা ভুলে গেছেন মনে করাই দিচ্ছি যে সোর্সটা আমরা গ্রাউন্ডের সাথে শর্ট করে রাখতেছি এন টাইপ মসফেটের। এটা একটা এন টাইপ মসফেট নিয়ে আমরা কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন যখন ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা ছোট, আমি যদি ছোট ভোল্টের মধ্যে, ছোট রেঞ্জের মধ্যে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বাড়াই, যেমন 0 থেকে 0.1, 0.2, 0.3, 0.4 এরকম করে 0.9 এরকম মিলি ভোল্ট রেঞ্জ ছোট ভোল্টেজ যদি আমি বাড়াতে থাকি, তাহলে দেখা গিয়েছে যে একটা সার্টেন গেট থেকে সোর্স ভোল্টেজের জন্য কারেন্টটা লিনিয়ারলি বাড়তে থাকে, কারেন্টটা লিনিয়ারলি বাড়ে। সো ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টটাও বাড়তে থাকে। সো এই আচরণটা অনেকটা কার মতো, রেজিস্ট্যান্সের মতো নাকি, তাই না? এই আচরণটা অনেকটা Yes, sir. রেজিস্ট্যান্সের মতো না, যে আপনার কারেন্ট বাড়ছে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে। রেজিস্ট্যান্সে কিন্তু তাই হয় যে আপনি ভোল্টেজ যদি বাড়াতে থাকেন একটা রেজিস্ট্যান্স দেয়া সার্কিটে, তাহলে কিন্তু কারেন্ট বাড়তে থাকে। সো রেজিস্ট্যান্সের মতো। তার মানে আমরা আসলে বলতে পারি যে এই যখন আমার ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা ছোট, তখন আসলে আমার মসফেটটা আসলে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। সো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিরকম হবে সেটাও যদি আমি বলতে চাই, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে, আমি এইভাবে লিখতে পারি 1/RDS। দেখেন আমি লিখেছি কি RDS, বা আর একটু সুন্দর করে লিখি, ছোট হাতের দিয়ে লিখি, তাহলে 1/RDS, ড্রেন থেকে সোর্সের মধ্যে যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। এটাকে অনেক সময় এফেক্টিভ রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে। এটার ইকুয়েশনটা তাহলে কি দেখাচ্ছে, এটার স্লোপটা। এখন এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা স্লোপটা আমি যদি নেই y/x, আমরা জানি y/x হচ্ছে স্লোপ, yটা এখানে আইডি, স্লোপটা হচ্ছে VDS। সো আপনি যদি আইডি বাই VDS একটা ভ্যালু নিয়ে নেন, তাহলেই পেয়ে যাবেন 1/RDS। তাহলে RDSটা হবে, তার মানে বুঝতেই পারতেছেন ঠিক উল্টা, ওহমের সূত্র অনুসারে RDS হবে VDS/ID। কোন একটা নির্দিষ্ট পয়েন্টে হতে পারে, পয়েন্টটা এই ভ্যালু হতে পারে, হতে পারে এখানে অন্য কোনো একটা পয়েন্ট হতে পারে। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা। সো এখানে চ্যানেলটা পুরোপুরি ছিল সুন্দর, কোনো সমস্যা ছিল না একটা নির্দিষ্ট গেট ভোল্টেজের কারণে। এখন পরবর্তী VDS2 তে আমি কি করলাম, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা বাড়িয়ে দিলাম। বাড়ানোর ফলে যে জিনিসটা হলো,
দেখি আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে কি করলাম আমি, আগেরটার ছবির সাথে পরের ছবিটা একটু বোঝার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে পরের ছবিতে, সেকেন্ড ছবিতে আপনার চ্যানেলটা ড্রেনের দিকে কেটে যাচ্ছে, তাও কারেন্ট ফ্লো হবে, প্রবাহিত হবে, চ্যানেলটা কিন্তু ড্রেনের দিকে কেটে যাচ্ছে। এটা, এই কেটে যাওয়ার কারণটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি, তারপর আমি একবার মনে করাই দিচ্ছি আপনাদের। এই কেটে যাওয়ার কারণটা হচ্ছে আপনার ড্রেনে হচ্ছে যেহেতু আপনি ভোল্টেজ বাড়াচ্ছেন, তখন যে জিনিসটা হয়, নিচে একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়, নিচে ডিপ্লেশন রিজনের চাপটা খুবই বৃদ্ধি পায়। ঠিক আছে, নিচে ডিপ্লেশন রিজন, এটার চাপটা বৃদ্ধি পায় ড্রেনে ভোল্টেজ বেশি হওয়ার কারণে, এর জন্য এই চ্যানেলটা এই ড্রেনের সাইডে কেটে যেতে থাকে। মনে থাকতে হবে যে সোর্সের ভোল্টেজ কিন্তু ফিক্স, আমি জাস্ট ড্রেনের ভোল্টেজটা বাড়াচ্ছি। ঠিক আছে, সো এই পর্যায়ে এসে কি হলো একটু বোঝার চেষ্টা করি। সো এখন কিন্তু মিলিভোল্ট থেকে বের হয়ে আমি হয়তোবা আরেকটু ভোল্টেজ বাড়াচ্ছি এরকম। সো এর জন্য আমি এখন আর মিলিভোল্ট লিখছি না এই জায়গাটায়, আপনারা দেখতে পারবেন। ওকে, সো সেই ক্ষেত্রে শুরুর দিকে কিন্তু ওই যে মিলিভোল্ট রেঞ্জে কিন্তু কারেন্টটা আগেরটার মতো লিনিয়ারলি বাড়ছিল। পরে এখন কি হবে, এখন দেখেন কি হচ্ছে, আস্তে আস্তে কারেন্টটা একটু শেপ আপ করতেছে, দেখতে পাচ্ছি একটু বাঁকা হলো, চ্যানেলও কাটা যাচ্ছে, কারেন্টের যে ভ্যালুর পরিমাণটা আগের মতো আর বাড়তেছে না। শুরুতে যেরকম সুন্দর লিনিয়ারলি বাড়ছিল, এখন কিন্তু লিনিয়ারিটিটা অনেকটা কমে গেছে, দেখা যাচ্ছে একটু বাঁকা আমি এঁকেছি যে। তার মানে শুরুর দিকে যখন মিলিভোল্ট রেঞ্জে ছিল, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টটা খুব দ্রুত বাড়তেছিল, কিন্তু এখন কি হয়েছে, ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে কারেন্টটা অত দ্রুত আর বাড়ছে না, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আপনাদের এখানে একটা ক্ল্যারিটির জন্য আমি একটা জিনিস করে দেই, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে দেখেন, আমি এখানে একটা দাগ দিয়েছি, এই 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 অংশটাতে কিন্তু কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে, এইটা হচ্ছে এই অংশটা, বুঝা যাচ্ছে? যে অংশটাতে আপনি দেখতে পাচ্ছেন কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে, সেটা হচ্ছে উপরের অংশটা, ওই যে ভোল্টেজ যখন মিলি ভোল্ট রেঞ্জে ছিল আমি বলেছি যেটা আপনাদেরকে। ওকে, এখন পরবর্তীতে আমি কি করলাম, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটাকে আমি অনেক বড় বলতে মোটামুটি ভালোই একটা ভ্যালু নিলাম, এমন একটা ভ্যালু নিলাম যে এই ভ্যালুতে কি হলো দেখাচ্ছি, যে আপনার চ্যানেল মোটামুটি পুরোটা কেটে গেল, কিন্তু তারপরেও কিন্তু দেখতে দেখতে পাচ্ছি যে ড্রেনের ভোল্টেজ আমি বাড়াচ্ছি, বাড়াইতে থাকলে কি হবে, আমার ডিপ্লেশন রিজন যেটা রয়েছে নিচের, সেটা বড় হতে থাকবে, ডিপ্লেশন রিজনটা বড় হতে থাকবে, এবং আমার ড্রেনের সাইডে চ্যানেলটা কেটে যাবে। ড্রেনের সাইডে যখন চ্যানেলটা কেটে যাবে, তখন কিন্তু কারেন্ট ফ্লো করবে, এটা ভাবার কোনো কারণ নেই যে কারেন্ট ফ্লো করবে না। ড্রেনের এত হাই পজিটিভ ভোল্টেজের আকর্ষণেই ইলেকট্রনগুলো ছুটে ড্রেনে চলে আসবে। এখন এই পর্যায়ে যেটা হবে, এই পর্যায়ে সুন্দর, এইটা একটা ইন্টারেস্টিং স্টেপ, দেখি এবার আমরা। এই যে যেই মাত্র কারেন্টটা কেটে গেল, সরি কারেন্ট বলছি, যেই মাত্র আপনার চ্যানেলটা ড্রেনের সাইডে জাস্ট টাচ করে আছে, জাস্ট কেটে গেছে কেবলমাত্র, সেই পয়েন্টটাকে আমরা বলছি, আমি এখানে মার্ক করে দেই, সেই পয়েন্টটাকে আমরা বলছি পিঞ্চ অফ, এটা মনে রাখতে হবে, এই পয়েন্টটাকে বলা হয় পিঞ্চ অফ। এবং দেখা গেছে এই পিঞ্চ অফটা একটা নির্দিষ্ট ভ্যালুকে ফলো করে। সেই ভ্যালুটা কিরকম, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা যদি আপনি এমন একটা ভোল্টেজ দেন যেটা নাকি গেট থেকে সোর্সে যে ভোল্টেজটা দিয়েছেন সেটার থেকে যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ দেন, সেই ভোল্টেজটা সমান, তাহলে মানে ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএন, এটাকে বলা হয় পিঞ্চ অফ ভোল্টেজ, ইজ ইকুয়ালস টু, এটাকে অন্যভাবে ভিওভি লেখা হয় অনেক জায়গায়, আবার অনেক জায়গায় ভিডি সেট লেখা হয়, ভিডি সেট। ঠিক আছে, সো এরকম কয়েকটা নোটেশন রয়েছে। তাহলে এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, পিঞ্চ অফ যেই ভ্যালুটা সেটা হচ্ছে এরকম কিছু। সো এখানে নোটেবল কিছু জিনিস রয়েছে। সো ফার আমরা যেটা দেখলাম, এই পিঞ্চ অফের ঘটনাটা দেখার আগে আমরা দুইটা কেস দেখেছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনের ভোল্টেজ এই ফার্স্ট দুইটা স্টেজে, ড্রেনের ভোল্টেজ, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ আপনি যত যত বাড়াইছেন, প্রথমে ছোট ছিল তারপর মিডিয়াম ছিল, সো ড্রেনের ভোল্টেজ যত বাড়াচ্ছেন তত আপনি সুন্দর কারেন্ট বাড়তেছিল।
তার মানে আমি একটা জিনিস বলতে পারি, এই দুইটা ইনস্ট্যান্সে মানে এই দুইটা ঘটনায় আপনার কারেন্টটা আসলে ড্রেন যে কারেন্টটা ছিল সেটা আসলে প্রপোর্শনাল ছিল কার, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজের। এবং আমরা জানি গেট থেকে সোর্সের ভোল্টেজের উপরও প্রপোর্শনাল হবে, কারণ আমি গেট থেকে সোর্সের যত বেশি ভোল্টেজ দিব তত বড় বা মোটা চ্যানেল তৈরি হবে এবং তত বেশি কারেন্ট ফ্লো করবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আমরা এখানে গেট থেকে সোর্সের ব্যাপারটা ফিক্স রাখছি, কিন্তু এটা কমন সেন্স, এটা বোঝাই যায় যত মোটা আপনার ব্রিজ হবে প্যারালালি তত বেশি গাড়ি পাস করতে পারবে, সহজ হিসাব। একইভাবে যত মোটা চ্যানেল হবে, গেট থেকে সোর্সের ভ্যালু যত বড় হবে তত মোটা চ্যানেল হবে, তত বেশি ইলেকট্রন একই সাথে পাস করতে পারবে। ইলেকট্রন বা চার্জ একক সময়ে বেশি পাস করতে পারলে আপনার কারেন্ট বেড়ে যাবে। সো আইডি ইজ প্রপোর্শনাল টু, এই দুটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ড্রেন থেকে সোর্স এবং ভিজিএস। এবং পরবর্তীতে আমি আরেকটা কেস কনসিডার করব, যেখানে আমি বলছি সেটা আবারও আগের মতো। সো ভিডিএস এবার বলছি 4, এই ভ্যালুটা ভালোই বড়, ভেরি বিগ। সো এবার একটু দেখি আমরা এটা কি হলো। দেখেন চ্যানেলটা পুরোপুরি কেটে গেছে। চ্যানেল কেটে গেলেও ভয়ের কোনো কারণ নাই, কারেন্ট ঠিকই ফ্লো হবে। এখন কারেন্ট ফ্লো হবে কেন এটা আমি আপনাদেরকে একটু বলি। কারণ এই মুহূর্তে আমি ড্রেনে এত বড় ভোল্টেজ দিয়েছি যে কোনো একটা ইলেকট্রন যদি এই কাটা চ্যানেলের মাথায় এসে অবস্থান করে, সেটা ড্রেনের এত হাই পজিটিভ ভোল্টেজের আকর্ষণে জাম্প করে ড্রেনে চলে যাবে। চ্যানেল, যেই জায়গাটা চ্যানেল নাই সেই জায়গাটা জাম্প করে চলে যাবে। ঠিক আছে? সো এখানে ভাবার কোনো কারণ নাই যে কারেন্ট ফ্লো হবে না, অবশ্যই কারেন্ট ফ্লো হবে। সো এখন এটার জন্য আমরা একটু ছবিটা দেখি কিরকম হয়, আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভের পোর্শনটা কিরকম হয়ে যায়। আগের মতো এইটা ছিল ছোট স্মল ভোল্টেজের জন্য ভিডিএস, ভোল্টেজটা আমি আরেকটু বাড়াইছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমাদের পিঞ্চ অফ আসলো, পিঞ্চ অফ পয়েন্ট আসলো, আপনারা জানেন। এবং পরবর্তী অংশটা আমি এখন এখানে আঁকছি যে ভিডিএস 4 এর জন্য। দেখা গেছে যে পিঞ্চ অফের পরবর্তীতে আপনি যতই ড্রেন থেকে সোর্সের মধ্যে ভোল্টেজ বাড়ান না কেন, কারেন্ট কি হচ্ছে না, আর বৃদ্ধি পাচ্ছে না। কারেন্টটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে কারেন্টটা। তার মানে যখন চ্যানেল কেটে গেছে, পিঞ্চ অফের পরবর্তী অবস্থানে কি ঘটতেছে যে আপনার কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে, যতই ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ বাড়াই না কেন কারেন্টটা আর বৃদ্ধি পাচ্ছে না। তো এই অবস্থায় আপনারা চিন্তা করেন, আমি যদি আগের মতো, আমরা দেখেছি যে শুরুতে আমরা লিনিয়ারলি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়ছিল, তার মানে এখানে একটা রেজিস্টিভ অংশ ছিল। এখানে তাহলে আমি যদি আপনাকে একইভাবে প্রশ্নটা করি, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কিরকম কেউ বলতে পারবেন আমাকে? এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিরকম, কত হবে রেজিস্ট্যান্সের ভ্যালু? এনিওয়ান, এনি আইডিয়া? আগের মতো যদি চিন্তা করি, এরকম যদি চিন্তা করি একই রকম ভাবে, এনিওয়ান একটু অ্যান্সার দিলে ভালো হয়। কেউ পারবো না? রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? এই যে এখানে দেখেন প্রথম যে ক্ষেত্রটা সেখানে আমি দেখিয়েছিলাম রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে স্লোপের সমান, একইভাবে এখানেও স্লোপের সমানই তো হবে নাকি? এখন আপনি আমাকে জাস্ট এইটার উত্তর দেন, এখানে স্লোপটা কত, এই জায়গাটায় স্লোপটা কত? কেউ পারি না স্লোপ বের করতে? স্লোপ ঢাল চিনি, ঢাল। স্যার tan থিটা। হ্যাঁ হ্যাঁ, ট্যান থিটা। স্লোপ আর ঢাল তো একই জিনিস, এখানে এখানে ফার্স্টে তাই বললাম, স্লোপ বা ঢাল সেটা y বাই এক্স যেটাকে বলি আমরা। এখানে ট্যান থিটা বা স্লোপ বা ঢালের ভ্যালুটা কত হবে বলেন তো? স্যার 0 জিরো হবে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। একজন বলছে জিরো হবে, তার মানে ওয়াই বাই আপনি যদি ইয়া করেন এক্স করেন জিরো হবে। উনি এটা কিভাবে বললো কেউ বলতে পারবেন? আসলে আপনারা যখন স্লোপ বের করেন, হয়তো বা এটা খেয়াল করে থাকছেন আমি জানি না, আপনারা এটা পড়ছেন হয়তো বা আপনাদের আগে কোথাও, যে স্লোপটা কিন্তু এইভাবে বের করতে হয়, y2 - y1 বাই x2 - x1, তাই না? ঠিক আছে?
ইয়েস স্যার। জি সো স্যার। আপনি যদি দুইটা পয়েন্ট নেন, এই কনস্ট্যান্ট লাইনের উপরে যদি দুইটা পয়েন্ট নেন, দুইটা বিন্দু নিয়ে আপনি যদি ঢাল বের করতে চান, আপনি দেখেন ওয়াই এর ভ্যালুর কোনো পরিবর্তন ঘটতেছে না, আপনি এক্স এর ভ্যালুর পরিবর্তন ঘটতেছে। তার মানে ওয়াই টু কিন্তু ফিক্স কনস্ট্যান্ট, তার মানে এম এর ভ্যালুটা 0 আসতেছে। ওয়াই টু যা ওয়াই ওয়ান তা একই ভ্যালু, কিন্তু এক্স টু আর এক্স ওয়ান মানে ভিডিএস যেটা সেটা পরিবর্তন হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি দেখছেন যে আপনি ঢালের ভ্যালুটা 0 এসে পড়তেছে। আচ্ছা আচ্ছা, এই রিজনের যেই আপনার ঢাল সেটা কি আমি একটু লিখি। এইটাকে একটু ভালো করে দেখতে হবে, এটাকে 1/r0 দ্বারা প্রকাশ করা হয়। দেখেন প্রথম যখন কারেন্টটা লিনিয়ারলি বাড়ছিল সেখানকার রেজিস্ট্যান্সকে আরডিএস দ্বারা প্রকাশ করছি, এই কনস্ট্যান্ট কারেন্টের সময় রেজিস্ট্যান্সটাকে R0 দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই ভ্যালুটা কত দেখতে পাচ্ছি আমরা, আবারও আগের মতোই বের করবো, আইডি বাই ভিডিএস, এটা তো ঢালের ভ্যালু বের করলাম। এখন আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে R0টা কত? R0 কত? উল্টা, ভিডিএস বাই আইডি। ভিডিএস বাই আইডি ভ্যালুটা কত হয়? 1/0 জিরো। কত হয়? 1/0 কে করলে কত হয়? স্যার ইনফিনিটি, ইনফিনিটি। এক্স্যাক্টলি। তাহলে আপনার এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট, কিন্তু আপনার যখন কারেন্টটা শুরুর দিকে লিনিয়ারলি বাড়ছিল তখন কিন্তু একটা ফাইনাইট রেজিস্ট্যান্স পাবো আমরা। আমরা জানি এখানে একটা ফাইনাইট রেজিস্ট্যান্স পাবো। যখনই কনস্ট্যান্ট হয়ে গেল কারেন্টটা পিঞ্চ অফের পরবর্তী পোর্শন থেকে, তখনই কিন্তু আপনার রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে, এটাকে আউটপুট রেজিস্ট্যান্স বলবো আমরা। এই কনস্ট্যান্ট যখন হয়ে যাচ্ছে পিঞ্চ অফের পরবর্তী অংশটার যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা কি রেজিস্ট্যান্স বলবো? আউটপুট রেজিস্ট্যান্স। ওকে, এবং এটা ইনফাইনাইট। তো এখন আমি একটু আবার আপনাদের আগের মতো করে একটু দেখাই। সো পরবর্তী যে দুটো ইনস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সেই দুটো ইনস্ট্যান্সের কথা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু কারেন্টটা কি ড্রেন থেকে সোর্সের প্রপোর্শনাল নাকি কোনো প্রপোর্শনালিটি নাই, এরকম কোনো কিছু আছে নাকি প্রপোর্শনাল ড্রেন থেকে সোর্সের এই দুটো অংশে? থার্ড আর ফোর্থ ফিগারে কি মনে হচ্ছে, ড্রেন থেকে সোর্সের উপরে কারেন্টটা নির্ভর করতেছে? দেখেন ভালো করে দেখেন, না স্যার। নির্ভর করতেছে না, এক্স্যাক্টলি। কারণ আপনি ড্রেন থেকে সোর্সের ভ্যালু বাড়াচ্ছেন বা ভোল্টেজ বাড়াই যাচ্ছেন, কিন্তু কারেন্ট কিন্তু বাড়তেছে না। তার মানে এখন কিন্তু আইডিটা ভিডিএস এর প্রপোর্শনাল না। কিন্তু আমরা জানি যে আমি যদি এখানে তো ফিক্স গেট থেকে সোর্স নিছি, আমি যদি চ্যানেলটা আরো বাড়াই দিই, মোটা করে দিই, তাহলে কারেন্টটা বাড়বে, এটা আমরা জানি। সো এখানে শুধুমাত্র প্রপোর্শনালিটিটা ভিজিএস এর উপরে, ঠিক আছে? প্রপোর্শনালিটিটা শুধুমাত্র ভিজিএস এর উপরে এই জায়গাটায়। আচ্ছা, সো এখানে এখন যেই জিনিসটা আমরা একটা কার্ভ আসলে টোটাল আমরা দেখতে পাচ্ছি, এখন আমাদের চোখের সামনে একটা কার্ভ দেখতে পাচ্ছি, সেই কার্ভটা নিয়ে যদি এখন আমি একটু আলোচনা করি। একটা মসফেট কল্পনা করছি, এন টাইপ মসফেট, গেট, ড্রেন, সোর্স, আশা করি সবাই চিনবো। এবং এখানে ধরেন একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট এটা বোঝার জন্য আমি একটা সার্কিট কল্পনা করছি আমি, থিওরিটা বোঝার জন্য। এবং এই ভোল্টেজটাকে আমি ড্রেন থেকে সোর্স ভোল্টেজ বলছি, এটাকে আমি গেট পয়েন্ট, তার মানে এখানে আমার ভিজি রয়েছে, বুঝতেই পারছি, তাহলে এটা গেট থেকে সোর্স ভোল্টেজ বলছি, কারণ সোর্স আমার গ্রাউন্ডেড, বুঝাই যাচ্ছে সোর্সটা গ্রাউন্ডেড। এখন আমি একটা কাজ করব, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ যদি ভ্যারি করে, এই যে উপরে যে কাজটা করছি আসলে আমি ড্রেন থেকে সোর্সের ভ্যালু ভ্যারি করছি, একই সাথে যদি আমি গেট থেকে সোর্সটাও ভ্যারি করি, তাহলে কি হবে? আমি এটা একটু দেখাই আপনাদের কি হবে। তাহলে আপনার যদি গেট থেকে সোর্স ভ্যারি করি এবং আমি যদি ড্রেন থেকে সোর্স ভ্যারি করি, তাহলে কি হয়? ঠিক আছে, দেখেন একই সেটআপ দেখা যাচ্ছে। আপনার গেটের দিকে ভোল্টেজ সোর্স ভিজিএস, ড্রেনের দিকে একটা ভোল্টেজ সোর্স ভিডিএস, এবং মসফেটটা দেখতে পাচ্ছি, এন টাইপ মসফেট। এটা সবাই দেখতে পাচ্ছি এটা? জি স্যার। ওকে, এখন এটা আমি যদি ডিসি সুইপ করি, এটাকে ডিসি সুইপ বলে।
সো আমি এই ভোল্টেজটা ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ আমি তো একটু সিমুলেশনটা দেখাই দিই আপনাদেরকে। ডিসি সুইপের প্যারামিটারটা হচ্ছে আমি ভিডিএস এর ভ্যালু বলতেছি 0 থেকে 8 ভোল্ট পর্যন্ত আমি ভ্যারি করব এবং 0.1 ভোল্টেজ করে বাড়াবো। ঠিক আছে, 0 থেকে 8 ভোল্ট পর্যন্ত। এটা একটা জিনিস আমি নিচ্ছি। আর একটা নিচ্ছি প্যারামেট্রিক। প্যারামেট্রিকটা হচ্ছে আমি ভিজিএসটাকেও ভ্যারি করব বলতেছি। ভিজিএস এর ভ্যালু আমি আপাতত সেট করছি এক্স এর ভ্যালুটা মানে ভিজিএসটা সহজ কথা আমি ভ্যারি করব 0 থেকে 5 ভোল্ট এবং 1 ভোল্ট করে ভ্যারি করব। তার মানে শূন্য কোথায় করছেন স্যার? ডিসি সুইপটা করেছি ভিডিএস এ, সাপ্লাই ভোল্টেজে, ড্রেন থেকে সোর্স ভোল্টেজ, যে ডানের ভোল্টেজ এটা। ঠিক আছে, এখন এই সেটআপে আমি যদি সিমুলেশনটা রান করি, মানে যেটা আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম, ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, দেখি আমরা কি আউটপুট আমরা আসলে অ্যাচিভ করতে পারি। সো এখানে আমার বলতেছে যে 6টা কার্ভ রয়েছে 0 থেকে 5 ভোল্টেজের জন্য, মানে গেটের যে 5টা ভোল্টেজ, 6টা ভোল্টেজ 0 1 2 3 4 5, এই 6টা ভোল্টেজের জন্য আমার কার্ভ জেনারেট করেছে। আমি 6টাই দেখতে যাচ্ছি, ওকে দিলাম। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আপনাদের কাছে কি এই পিকচারটা ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। যদি দেখা যায় তাহলে আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমি নিচে দেখতে পাচ্ছি যে গ্রিন কালারের একটা দেখা যাচ্ছে লাইন কনস্ট্যান্ট নিচে দেখতে পাচ্ছি, আমার মাউস পয়েন্টারটা যেটা দেখাচ্ছি দেখা যাচ্ছে গ্রিন কালারের একটা লাইন। জি, এখানে দেখেন 0 অ্যাম্পিয়ার লেখা আছে। এটা আসলে আপনার কাট অফ বোঝাচ্ছে। এটা কখন হয়েছে চিন্তা করে দেখেন, আমি কিন্তু গেট থেকে সোর্সে স্টার্টিং ভোল্টেজটা দিয়েছিলাম 0 ভোল্ট। তার মানে 0 ভোল্ট যখন আমি গেটের থেকে সোর্সে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, তখন কি আসলে আমার মসফেটটা বন্ধ, আমি তো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, কোনো চ্যানেল তৈরি হয় নাই। আসলে দেখাচ্ছে তখন ড্রেন থেকে সোর্সের ভ্যালু দেখেন, ড্রেন থেকে সোর্সের ভ্যালু 0 থেকে আমি 8 ভোল্ট পর্যন্ত, এই যে এইদিকে 8 ভোল্ট পর্যন্ত ভ্যারি করেছি, কিন্তু কোনো কারেন্ট পাই নাই, কারণ আমার চ্যানেল তৈরি হয় নাই। পরবর্তীতে আমি কি করলাম, গেট থেকে সোর্সে 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট দেওয়ার ফলে কি হয়েছে যে দেখেন রেড কার্ভটা ঠিক উপরেরটা জেনারেট হয়েছে। দেখেন শুরুর দিকে কারেন্টটা লিনিয়ারলি বাড়লেও এই যে ঠিক এই পয়েন্টের পর থেকে, দ্যাট মিনস পিঞ্চ অফ পয়েন্ট হয়তো বা এটা, এই পিঞ্চ অফ পয়েন্টের পর থেকে কারেন্টটা কি হয়েছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। তারপরে ভিজিএস এর ভোল্টেজটা যখন আমি 2 ভোল্ট দিলাম, দেখেন কারেন্টটা প্রথমে লিনিয়ারলি বাড়ছিল। এটা রিজনটা হয়তো বা এখন আপনারা আশা করতে বুঝতে পারতেছেন কেন হয়েছে, কারণ একটু আগে আমি ব্যাখ্যা করলাম যে কেন হচ্ছে এটা। চ্যানেলটা আস্তে আস্তে চ্যানেলটা কি হচ্ছে, ট্যাপার হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। সো এই রিজনে আমার রেজিস্ট্যান্স পাওয়া যায় আরডিএস, এবং এই রিজনের যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমরা আউটপুট রেজিস্ট্যান্স বলি, যেটা নাকি ইনফাইনাইট। ঠিক আছে, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। সো বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় কোথাও হচ্ছে আমার পিঞ্চ অফ পয়েন্ট। একইভাবে আমার যখন 0 1 2 3 গেট ভোল্টেজ আরো বাড়াই দিলাম, তার মানে কি চ্যানেলটা আরো মোটা করে দিলাম, দেখেন কারেন্টের ভ্যালু আরো বেড়ে গেল। সো এই জায়গাটায় এখন আমি পাচ্ছি আমার নতুন যেই ওভারড্রাইভ ভোল্টেজ বা পিঞ্চ অফ পয়েন্ট, সেটা চ্যানেলটা এই জায়গাটায় কেটে গেছে এবং কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। পরে আমার 4 ভোল্ট দিলাম যখন, দেখেন আমার আস্তে আস্তে এইদিকে চলে আসছে আমার পিঞ্চ অফ পয়েন্টটা। তার আগ পর্যন্ত কিন্তু কারেন্ট বাড়তেছিল সুন্দর লিনিয়ারলি, এখানে এসে কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ এখানে চ্যানেলটা কাটা শুরু হয়ে গেছে এই জায়গা থেকে। এবং ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার 5 ভোল্টের জন্য এইখান থেকে হয়তোবা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে কারেন্টটা। তার মানে এই জায়গাটায় কারেন্টটা ড্রেন থেকে সোর্সের উপরে নির্ভর করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডান দিকের পোর্শনটাতে কারেন্টটা ড্রেন থেকে সোর্সের উপর নির্ভর করছে না, যেখানে আমার শুরুর দিকের পোর্শনটা ভ্যালুটা ড্রেন থেকে সোর্স এবং একই সাথে গেট থেকে সোর্সের উপরে নির্ভর করতেছে। আমি যত যত গেট ভোল্টেজ বাড়াইছি তত তত আমার কারেন্টের পরিমাণ সবসময় বৃদ্ধি পাইছে। কিন্তু এটা কিন্তু ড্রেন থেকে সোর্সের ক্ষেত্রে সত্য না। যখনই পিঞ্চ অফ হয়ে গেছে ড্রেন থেকে সোর্সের উপরে কারেন্টটা আর কিন্তু নির্ভর করে নাই, তাই না? দেখতে পাচ্ছি স্যার এই লাইনটা ধরতে পারি না, পিঞ্চ অফ হয়ে গেছে। এই যে পিঞ্চ অফ একটু আগে আমি যেটা দেখালাম আপনাদেরকে, পিঞ্চ অফ পয়েন্টটা যেটা আমি এক্সপ্লেন করলাম, পিঞ্চ অফ মানে হচ্ছে যে যখন চ্যানেলটা কেটে যাওয়ার পর থেকেই দেখেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? জি, এটাই। তখন আমি বলতেছি কিন্তু দেখেন যে কারেন্টটা শুধুমাত্র গেট থেকে সোর্সের উপর নির্ভরশীল, ড্রেন থেকে সোর্সের উপর নির্ভরশীল না। এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে আসলে কারেন্টটা দেখেন পিঞ্চ অফের পর থেকে সব ক্ষেত্রে পিঞ্চ অফের পর থেকে দেখেন কনস্ট্যান্ট হয়ে গেছে। ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ বাড়ানোর পরেও কারেন্ট কিন্তু আর বাড়ে নাই, দেখতে পাচ্ছি এটা? না না, ওকে, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে যে। ঠিক আছে, পিঞ্চ অফের পর থেকে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আচ্ছা,
তো এখন এই যে এই সেটআপটাই কিন্তু আমরা দিয়েছিলাম ওইখানে। এখন ফাইনালি আমি যদি এটাই যে কোনো একটা কার্ভের জন্য, আমি জাস্ট এখানে সব কার্ভ দেখাবো না, আমি একটা কার্ভের জন্য আমি যদি একটা ছবি আঁকি, তাহলে আমার ইয়াটা কিরকম হয়। এন টাইপ মসফেটের জন্য ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে অনেকটা এরকম। এখন এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমি একটু বিশ্লেষণ করব, কোনটাকে কোন জিনিস বলে, আস্তে আস্তে এটা শিখবো এখন আমরা। সো এই ক্যারেক্টারিস্টিক কার্ভটার পিঞ্চ অফ পয়েন্টটা এখানে রয়েছে। সো এই ভ্যালুটা আমরা জানি আসলে, এই ভ্যালুটাকে বলা হয় ওভারড্রাইভ ভোল্টেজ বা ভিডি স্যাট। আমি যেটা আপনাদেরকে বলেছি, যেখানে ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে ভিডিএস স্যাট বা ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে, এটা তো ভিডিএস এর ভ্যালু দেখাই যাচ্ছে, ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন। পিঞ্চ অফটা তাহলে এই পজিশনে, মানে চ্যানেলটা যেখানে কেটে যাওয়া শুরু হলো, মানে জাস্ট টাচ করে আছে, ড্রেন সাইডটাকে টাচ করে আছে, ঠিক আছে এটা। সো দিস ইজ দ্য পিঞ্চ অফ পয়েন্ট। তাও লিখে দিই আমি পিঞ্চ অফ। এইবার পিঞ্চ অফের আগ পর্যন্ত যে অংশটা রয়েছে আমি একটু ভাগ করি ছবিটা, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। সো আমি এই রিজনটার কথা বলছি, এই রিজনটাকে একটা নাম দিই আমরা, সেটাকে বলে থাকি হচ্ছে লিনিয়ার রিজন। লিনিয়ার রিজন কারণ এখানে কারেন্টটা দেখতে পাচ্ছি ভোল্টেজের সাথে লিনিয়ারলি বাড়ছে। অথবা এটার আরেকটা নাম রয়েছে, সেটাকে বলা হয় ট্রায়োড রিজন। লিনিয়ার রিজন অথবা ট্রায়োড রিজন বলা হয় এটাকে। এবং যখন কারেন্টটা পিঞ্চ অফের পরে ডান দিকের অংশটা, কারেন্টটা যখন কনস্ট্যান্ট হয়ে গেল, সেই অংশটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন কেন বলা হচ্ছে, কোনো ধারণা আরো কেউ বলতে পারবেন কেন স্যাচুরেশন বলতেছি? কারেন্টটা এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, আর এক্স্যাক্টলি, বাড়তেছে। কারেন্টটা স্যাচুরেট হয়ে গেছে, ঠিক আছে, কারেন্ট আর বাড়ছে না, কারেন্টটা স্যাচুরেট হয়ে গেছে, এর জন্য বলতেছি স্যাচুরেশন। আর শুরুতে লিনিয়ারলি কারেন্টটা বাড়তেছিল, তাই লিনিয়ার বা ট্রায়োড রিজন। পরবর্তীতে পিঞ্চ অফের পরবর্তী অংশতে আমি দেখতে পাচ্ছি কারেন্টটা কি হয়ে গেছে, স্যাচুরেট হয়ে গেছে আমার, ঠিক আছে, সো এর জন্য স্যাচুরেশন। এখন এবার একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই কার্ভ থেকে যে আমি কিছু রিজন পাচ্ছি, এই রিজনগুলা একটু যদি আমি সামারি করি, যে আমি একটু পাশে লিখি আপনাদের সুবিধার জন্য, আমি একটু মোটা পেনই ইউজ করব এখন আবার। আমি রিজন পেয়েছি লিনিয়ার রিজন, লিনিয়ারটাই লিখলাম শুধু আপাতত, আপনারা বুঝে নেবেন, এখানে ট্রায়োডও লেখা যায়। স্যাচুরেশন রিজন পেয়েছি, দুটো রিজন দেখতে পাচ্ছি। কিন্তু দেখেন আমি কিন্তু এখানে একটা গেট থেকে সোর্স ভোল্টেজ কল্পনা করেছি, কিন্তু গেট থেকে সোর্স ভোল্টেজ যদি আমি মাল্টিপল কল্পনা করতাম, দেখেন আমি যখন জিরো কল্পনা করেছি বা থ্রেশহোল্ডের আগে, যখন চ্যানেল ঠিকমতো তৈরি হয় নাই, তখন কিন্তু কারেন্ট কি ফ্লো হয়েছিল দেখেন তো, নাকি কারেন্টের ভ্যালু জিরো ছিল? কখন স্যার, কখন? থ্রেশহোল্ডের কম ভোল্টেজ যখন না না দিয়েছিলাম না, আমরা গেটে, তখন কারেন্ট চ্যানেল ক্রিয়েট হয় নাই তো। হ্যাঁ তখন চ্যানেল ক্রিয়েট হয় নাই কিন্তু, রাইট, এক্স্যাক্টলি। সো আমি যখন গেট ভোল্টেজটা অনেক ছোট একটা ভোল্টেজ দিব, থ্রেশহোল্ডের থেকেও কম ভোল্টেজ দিব, তখন কিন্তু চ্যানেল তৈরি হবে না, আপনারা জানেন, এবং তখন কোনো কারেন্ট ফ্লো হবে না। এই যে যেমন এখানে ঘটেছে জিরো ভোল্টেজের জন্য, দেখেন গেটে আমি যখন জিরো ভোল্টেজ দিয়েছি কোনো কারেন্ট ফ্লো হয় নাই। সো এইটাও কিন্তু একটা রিজন, এটাকে বলা হয় মসফেট বন্ধ আছে এই জায়গাটায়। সো এই রিজনটার নাম দেয়া হচ্ছে কাট অফ, কাট অফ রিজন। সো আপাতত আমরা তিনটা রিজন সম্বন্ধে আলোচনা করব। মসফেটের তিনটা রিজন সম্পর্কে আমরা আলোচনা করব। এই তিনটা হচ্ছে মসফেটের আমার অপারেটিং রিজন। এখন চিন্তা করি কাট অফটা কখন হয়, কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করি। এবার আসি কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করি, ছবি দেখি এবং কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করি। বলেন তো কেউ বলতে পারবেন কাট অফ কখন হবে? আপনি জানবেন কিভাবে কাট অফ হয়েছে? যখন চ্যানেল তৈরি হবে না, তখনই তো কারেন্ট জিরো হবে নাকি? কাট অফ মানে মসফেটে বন্ধ। এখন চ্যানেল তৈরি হবে না, এটার শিওরিটি আমি কিভাবে বুঝতে পারবো? কেউ বলতে পারবেন? শিওর হব কিভাবে যে চ্যানেল তৈরি হয় না? যদি কারেন্ট ফ্লো না করে। হ্যাঁ, এটা অন্যভাবে কিভাবে বুঝতে পারবো? আমার যদি গেট ভোল্টেজ ভিটিএইচ এর চাইতে কম হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড।
যদি আমি গেটে, সহজ কথা হচ্ছে আমি যদি গেট ভোল্টেজটা, মানে গেট থেকে সোর্সের মধ্যে যদি আমি ভোল্টেজটা থ্রেশহোল্ডের কম দেই, তাহলে কিন্তু চ্যানেল তৈরি হয় না, এটা আমরা আগেই জেনেছি। নো চ্যানেল এই জায়গাটায়, সো চ্যানেল নাই, কারেন্টও ফ্লো হয় না, সো কোনো কারেন্ট নাই। এই জায়গায় কি কোনো কারেন্ট ফ্লো হয়েছিল? না না আমরা দেখি আবারও, এই জায়গায় কি কোনো কারেন্ট ফ্লো হয়েছিল নাকি? এই যে নিচের গ্রিন কালারের কার্ভটা দেখতে পাচ্ছি হয়তোবা, আমি তাও একটু জুম করে দেখাই। এই যে দেখা যাচ্ছে নিচের যে গ্রিন কালারের কার্ভটা, দেখেন এই ভ্যালুটা কিন্তু 0 অ্যাম্পিয়ার। এটাই সেই থ্রেশহোল্ড ভোল্টেজের নিচের গেট ভোল্টেজ। তার মানে থ্রেশহোল্ড ভোল্টেজের কম গেট ভোল্টেজ দিয়েছি, তার কারণে কোনো কারেন্ট ফ্লো হয় নাই, জিরো কারেন্ট, এটাই কাট অফ, সো 0 অ্যাম্পিয়ার। এবার আসি লিনিয়ার রিজনের কথাটা চিন্তা করি। এখন বলেন লিনিয়ার রিজনে কি চ্যানেল তৈরি হয়েছিল নাকি না? হয়েছিল কম। এই যে কারেন্ট ফ্লো হয়েছে কিন্তু, এবং কারেন্টটা লিনিয়ারলি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে চ্যানেল তৈরি হবে। এখন চ্যানেল তৈরি হওয়ার কন্ডিশনটা কি আমাকে বলেন? ভিটিএইচ এর চাইতে বড় হইতে হবে গেট ভোল্টেজটা, ওকে ভেরি গুড। গেট ভোল্টেজটা বলতে পারতেছেন যে ভিটিএইচ বা থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটিএন, ভিটিএন এর থেকে বড় হইতে হবে, ভেরি গুড, নাইস। আচ্ছা, আর কি কোনো কন্ডিশন আমি বুঝতে পারবো? এখানে তো দুইটা রিজন আছে কারেন্ট ফ্লো হওয়ার, দেখেন দুটো রিজন আছে, একটা লিনিয়ার একটা স্যাচুরেশন। এই দুইটার মধ্যে আমি পার্থক্য করব কিভাবে, আমি বুঝবো কিভাবে যে আমার লিনিয়ার রিজনই হচ্ছে এই রিজন? আমি যদি মানে সহজ কথা আমি যদি বলতে বুঝাই, এখানে আমি একটা কারেন্টের হয়তো বা ভ্যালু পাবো, অবশ্যই আমি একটা কারেন্টের ভ্যালু পাবো, আমি বুঝতে পারছি। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে এই জায়গাটায়, কারেন্ট তো দুই জায়গায় ফ্লো হচ্ছে আমি দেখতে পাচ্ছি, লিনিয়ার রিজনেও হচ্ছে স্যাচুরেশন, কিন্তু দুইটা দুই রকমের। কটটুক লিনিয়ার রিজন আর কটটুক স্যাচুরেশন রিজন, এটা আমি কিভাবে আলাদা করব? এনি আইডিয়া? কেউ বলতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন? খুব সহজ, চোখের সামনে ভালো করে দেখেন। যতক্ষণ পর্যন্ত স্যার কারেন্ট চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত স্যার লিনিয়াস। হ্যাঁ, এটা কতটুক সময় পর্যন্ত? তখন ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কত ছিল? স্যার ভিজিএস যখন, আমার ইয়েটা মনে আসতেছে না, মানে ভিডিএস থেকে স্যার মনে ভিডিএস এর ইকুয়াল হয়ে VDS যাবে যখন, তখন যতক্ষণ পর্যন্ত ভিডিএস থেকে ছোট হবে ভিজিএস। আচ্ছা, আবার বলেন, আমি বুঝি নেই। ভিজিএস যতক্ষণ পর্যন্ত ভিডিএস থেকে ছোট হবে না, এখনো হয় নাই। অন্য কেউ বলবেন, ছবি দেখেন, স্যার ছবিতেই আছে। আইডি ইকুয়াল ভিডিএস যখন হয়ে যাবে। আই কি কোনটা? স্যার আইডিটা যখন ভিডিএস এর সমান হয়ে যাবে। কারেন্ট কি কখনো ভোল্টেজের সমান হইতে পারে? কারেন্টের ভোল্টেজ সমান হয়? হ্যাঁ, হইলো? ভালো করে দেখেন, চোখ দিয়ে দেখেন ছবিটা। হ্যাঁ বলেন। স্যার পিঞ্চ অফের পর থেকে স্যার আমরা পিঞ্চ অফের আগে পরে না, আগে থেকে স্যার, হচ্ছে লিনিয়ার স্যার, স্যার। এক্স্যাক্টলি এটাই আমি বলতেছি। ভিডিএস যখন ভিজিএস পিঞ্চ অফের আগে থেকে লিনিয়ার, এরপরে স্যার স্যাচুরেশন। এক্স্যাক্টলি ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনারা বলতেছেন পিঞ্চ অফের আগের অংশটা হচ্ছে লিনিয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে আমি ড্রেন থেকে সোর্স, দেখেন এই অংশটাকে আমি তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? এটা কি বলা যায় এই পয়েন্টটা তো হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন এর সমান। এইদিকে আমি ডান দিকে কিন্তু ভিডিএস এর ভ্যালু বাড়াচ্ছি, তাহলে কি বাম দিকে ভিডিএস এর ভ্যালু কমাইছি, তাই না? বাম দিকে ভিডিএস এর ভ্যালু কম, তাহলে এই অংশটা বা লিনিয়ার অংশটার কন্ডিশনটা এটা লেখা যায়, দেখেন ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটি। জি স্যার, ঠিক বললাম? দেখেন সবাই বুঝে বলেন, আন্দাজে বলবেন না। এটা বুঝতে পারলাম না কি জন্য লিখলাম। স্যার ভিডিএস ঠিক আছে তো স্যার, ভিডিএস কম না এখানে? হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছি যে লিনিয়ার বা ট্রায়াড রিজন যেহেতু পিঞ্চ অফের বাঁ দিকে রয়েছে, এবং পিঞ্চ অফের ভ্যালু যেহেতু ভিজিএস মাইনাস ভিটিএন, তার মানে এই লিনিয়ার বা ট্রায়াড রিজনটা আসলে যখন আমি নিশ্চিত হতে পারবো যখন ভিডিএস এর ভ্যালুটা আমি দেখবো ভিজিএস মাইনাস ভিটিএন, তার মানে এই অংশটার কথা বলতেছি আমি। এটা কি বোঝা যাচ্ছে সবাই? দেখেন তো, ওকে। তাইলে আমি দেখতে পাচ্ছি লিনিয়ার রিজনের দুটো কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে চ্যানেল তৈরি হইতে হবে যেটা নাকি ভিজিএস গ্রেটার দেন ভিটিএন, নাকি? এটা দেখা যাচ্ছে, এটা একটা কন্ডিশন। এবং আরেকটা কন্ডিশন কি তাইলে আমি নিশ্চিত হতে পারবো কিভাবে? যখন আমার ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কম হবে ওভারড্রাইভ ভোল্টেজের থেকে, নাকি? ওভারড্রাইভ ভোল্টেজ থেকে।
বা ভিজিএস মাইনাস ভিটিএন, ভিজিএস মাইনাস ভিটিএনই কিন্তু আমার ওভারড্রাইভ ভোল্টেজ। এখানে দেখেন ভিডি সেট যেটা ওভারড্রাইভ ভোল্টেজ সেটা। আচ্ছা এবার আসি স্যাচুরেশনের কথা বলি, আমি কারেন্টের কথাটা একটু পরে আসতেছি। এবার আসি স্যাচুরেশন রিজন। আমি বুঝবো কিভাবে স্যাচুরেশন রিজন? আগে ফার্স্ট এটা বলেন, স্যাচুরেশন রিজনে কি কারেন্ট ফ্লো হবে নাকি হবে না? হবে স্যার। সবাই হবে নাকি হবে না? ডান দিকের এই অংশটাতে কারেন্ট ফ্লো হবে নাকি হবে না? স্যার হবে স্যার। হবে। তাহলে চ্যানেল আছে নাকি নাই? আছে। চ্যানেল থাকলে কন্ডিশনটা কি হবে? গেটে কি হবে? গেটের কন্ডিশনটা কি হবে? স্যার গেটে একটা ইকুয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই হইতে থাকবে এবং সেটা ভিজিএস মাইনাস ভিটিএইচ হবে ভিডিএস এর সমান। আচ্ছা আমার প্রশ্নটা আমি হয়তোবা ঠিকমতো বুঝাইতে পারিনি, আবার ভালো করে বলেন। লিনিয়ার রিজনে চ্যানেল তৈরির জন্য কন্ডিশনটা কি দিবেন আপনি? ভিজিএস গ্রেটার দেন ভিটিএন। চ্যানেল যখন ছিল না তখন কন্ডিশনটা কি দিবেন? ভিজিএস লেস দেন ভিটিএন। এখন আমি আপনার কাছে আবারও জানতে চাচ্ছি, আপনার কাছে কিন্তু আমি বলি নাই স্যাচুরেশন রিজন কতটুক অংশ জুড়ে, আমি বলতে চাচ্ছি যে চ্যানেল তৈরি হইছে কি হয় নাই। আপনারা উত্তর দিচ্ছেন স্যাচুরেশন রিজনে চ্যানেল তৈরি হইছে। এন্ড যদি চ্যানেল তৈরি হয়, এইটার চ্যানেল তৈরির কন্ডিশনটা কি হবে এটা আমাকে বলেন। ওভারড্রাইভ ভোল্টেজের থেকে বেশি হলে। না, আবারও কিন্তু উত্তরটা একটু ভুল হয়ে গেল। আবারও আমি ক্লিয়ারলি বলে দিই, দেখেন কাট অফে চ্যানেল তৈরি হয় নাই, কন্ডিশনটা কি? ভিজিএস লেস দেন ইকুয়াল হবে না? আবারও বলি, কাট অফে চ্যানেল তৈরি না হওয়ার কন্ডিশনটা হচ্ছে ভিজিএস লেস দেন ভিটিএন। চ্যানেল তৈরি হওয়ার কন্ডিশনটা ভিজিএস এ দিতে হবে থ্রেশহোল্ডের বড় ভোল্টেজ। আমার কিন্তু স্যাচুরেশনেও চ্যানেল সেই একই চ্যানেলই রয়েছে স্যাচুরেশনে। সো চ্যানেল তৈরি হওয়ার কন্ডিশনটা কি? ভিটিএস থেকে বড় হইতে হবে ভিজিএস। এই তো রাইট, ভেরি গুড। একই কন্ডিশন, ভিজিএস গ্রেটার দেন ভিটিএন। এটা মানেই কি যে আপনার এইটুক হওয়া মানে গেট থেকে সোর্সের থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে অবশ্যই থাকতে হবে। তার মানে কি চ্যানেল তৈরি অবশ্যই হইতে হবে স্যাচুরেশনে। এটার মানে তো চ্যানেল তৈরি হইতে হবে, তাই না? এইবার আসি, ডিফাইন করব কতটুক অংশ জুড়ে স্যাচুরেশন। এইবার আসি যেটার উত্তর এখন এতক্ষণ আপনারা দিচ্ছিলেন। আপনারা বলেন স্যাচুরেশন রিজন কতটুক, পিঞ্চ অফের ডান দিকে নাকি বাম দিকে? ডানে। ডান দিকে। ডান দিকে যত যাব ভিডিএস এর ভ্যালু বাড়বে নাকি কমবে? ড্রেন থেকে সোর্সের ভ্যালু বাড়াবে নাকি কমবো? পারবে 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 স্যার পারবে স্যার। ভিডিএস এর ভ্যালু আমি কতটুক বুঝবো যে ভিডিএস এর ভ্যালু বুঝলাম বাড়াবো আমি? কার বড় হইতে হবে? স্যাচুরেশন রিজনটা কার বড় হবে? এখন কন্ডিশনটা বলে। ওভারড্রাইভ ভোল্টেজের। ওভারড্রাইভের। ভেরি গুড, ভেরি গুড। এই তো, এই আপনারা তো দেখি ভালো ইয়ে আছেন। তাহলে এইটা হবে ভিজিএস মাইনাস ভিটিএন যখন ছোট মানে এর বড় হবে, ওভারড্রাইভের বড় হবে, তখন সেটা স্যাচুরেশন। আর যদি ড্রেন থেকে সোর্সটা ভিজিএস মাইনাস ভিটিএন এর ছোট হয় তখনই কিন্তু লিনিয়ার। ঠিক আছে? এবং দুই জায়গায় চ্যানেল আছে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দুই জায়গায় চ্যানেল থাকবে, কারেন্ট ফ্লো হইতেই হবে। এইবার এখানেও বুঝতে পারতেছি আমি একটা যে এখানেও কি হবে, একটা কারেন্ট ফ্লো করবে, কিন্তু সেই কারেন্টের ভ্যালুটা কত আমি একটু পরে আসতেছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটিএইচ হবে নাকি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ভিটিএইচ হবে? আচ্ছা না, সাধারণত ভিজিএস কে থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে এমন ভোল্টেজ যে এইটার ঠিক বড়, এটার থেকে বড় ভোল্টেজ দিতে হবে চ্যানেল পাওয়ার জন্য। সো আমরা সাধারণত গেটার সমান দিলে হবে না স্যার? সমান থেকে বড়। ভিজিএস এর কথা বলতেছেন না? জি স্যার। হ্যাঁ এটা গ্রেটার, সমান সমান না, গ্রেটার। আর এবার আসি, স্যাচুরেশন শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে আপনারা বলেন? কোথা থেকে শুরু হয়েছে? কনস্ট্যান্ট হওয়া শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে? পিঞ্চ অফ। পিঞ্চ অফ পয়েন্ট। পিঞ্চ অফে কি আছে? ইকুয়াল না? তাহলে আমি এটা তো শিওর হইছি গ্রেটার দেন হইলে স্যাচুরেশন, তাহলে কি ইকুয়াল হইলেও স্যাচুরেশন হবে না? হবে নাকি হবে না? জি জি হবে। হবে স্যার। তাহলে এই হলো আমি পেয়ে গেলাম, দেখেন কন্ডিশন গুলা। ওকে, আর এইখানে আমি বাঁ দিকে কি পাইলাম? এইগুলা রিজনস। তাহলে রিজনস, কন্ডিশনস, এবার এখানে কি পাবো আমি? কারেন্ট। এর মধ্যে একটা আমি অলরেডি শিওর হয়ে গেছি, আইডির ভ্যালু 0। এটা নাকি অনেক সহজ ছিল আমার জন্য বের করা, বুঝা অনেক সহজ, কারণ মসফেট বন্ধ, কোনো কারেন্ট ফ্লো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু পরবর্তী দুইটা ক্ষেত্রে তো আমার মসফেটটা চালু, কারেন্টের একটা ভ্যালু পাবো। এখন দেখেন লিনিয়ারে আসি আমরা, যখন কারেন্টটা লিনিয়ারলি বাড়ছিল তখন একটা জিনিস খেয়াল করবেন,
এই যে প্রপোর্শনালিটি, আমরা লাস্টে একটা ক্লাসে ভিডিও দেখাইছিলাম যে ওটা অনেক কিছু প্রপোর্শনাল হয়। সো প্রপোর্শনালিটি যদি কথা আমরা চিন্তা করি, তাহলে একটু আমি উপরে দেখাই প্রপোর্শনালিটি কি কি প্রপোর্শনাল ছিল। লিনিয়ার রিজনের কথা যদি চিন্তা করি, আমি লিনিয়ার রিজন দেখাই যে আমরা বলতেছিলাম যে দেখছিলাম যে প্রপোর্শনাল গুলো দেখাচ্ছি যে আইডিটা প্রপোর্শনাল ছিল মোবিলিটির। মোবিলিটি যত বাড়ে কারেন্ট তত বাড়ে, মানে যত দ্রুত ইলেকট্রন যাইতে পারে তত বেশি কারেন্ট বেড়ে যায়। মানুষের মতো চিন্তা করতে পারেন যে ছোট দূরত্ব যত দ্রুত পার করতে পারবে, একটা নির্দিষ্ট দূরত্ব যত দ্রুত পার করতে পারবে তত কারেন্ট বাড়বে, মোবিলিটির সমানুপাতিক। আমরা দেখেছিলাম যত মসফেট চওড়া করব তত বেশি কারেন্ট পাবো। আমরা দেখেছিলাম যে যত মসফেটের লেন্থ বড় করব, তার মানে ড্রেন থেকে সোর্স ডিফিউশনের দূরত্ব যত বাড়াবো তত কারেন্ট কমে গেছিল, তাই ব্যস্তানুপাতিক। আমরা দেখেছিলাম যে গেট ক্যাপাসিটর যেটা রয়েছে, গেট ক্যাপাসিটর যত বড় হবে, তার মানে ওই ক্যাপাসিটেন্সটা যত বড় হবে তত আসলে আপনার কারেন্ট বাড়বে। আমরা দেখেছিলাম যে আর কিছু জানি সমানুপাতিক ছিল, ভিজিএস এর সমানুপাতিক ছিল। ভিজিএস মাইনাস ভিটিএন। হ্যাঁ, ভিজিএস মাইনাস ভিটিএন এর সমানুপাতিক ছিল। ভেরি গুড। হ্যাঁ, কারণ চ্যানেল তৈরি হওয়ার পরে যত ভোল্টেজ বাড়বে সেটা সমানুপাতিক। ভেরি গুড, একবারে বলে দিছে উনি, কিন্তু ভিজিএস মাইনাস ভিটিএন কথাটা একবারে সুন্দর করে উল্লেখ করে দিছে উনি, এটা সমানুপাতিক। আরো দেখেছিলাম যে এই জায়গাটায় যেহেতু লিনিয়ার রিজনের কথা বলছি আমরা, সেই জায়গাটায় আরো কিসের সমানুপাতিক ছিল কেউ বলতে পারবেন? ভিডিএস। ভিডিএস, ইয়েস, কারেন্ট বাড়তেছিল ড্রেন থেকে সোর্স ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে। তো এই হলো আমার সবকিছুর সমানুপাতিক গুলা লিনিয়ার রিজনের জন্য, নাকি? তো এখন আমি এইটার থেকে একটা কারেন্টের ইকুয়েশন ডিভাইস করে ফেলতে পারি। দেখেন, আমি কোনো ডিরাইভেশনে যাচ্ছি না, ডিরাইভেশন অনেক বড় হবে, তার জন্য আমি সরাসরি এই কমন সেন্স অ্যাপ্লাই করে কারেন্টের ইকুয়েশনটা মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করি। মিউ এন সি অক্স ডাব্লিউ বাই এল, তারপরে ভিজিএস মাইনাস ভিটিএন। দেখেন এখন পর্যন্ত সবই সমানুপাতিক রয়েছে কিন্তু। তারপরে দেখেন কি লিখতেছি আমি, ভিডিএস, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? এই ইকুয়েশন গুলা আপনারা, আমি যদিও ক্লাসটা পুরোপুরি ইয়াতে নিচ্ছি, আপনাদের সমস্যা নাই, আপনারা ভয় পান না। এই জিনিসগুলো কিন্তু আপনাদের, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি অলরেডি, আমি দিয়ে দিয়েছি। এবং আপনারা এই যে দেখেন, এই যে কারেন্টের ইকুয়েশনটা, মানে সরি ইকুয়েশন বলছি, যে কন্ডিশন গুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি। সো এখানে আপনাদের ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার যে কারেন্টের ট্রায়াড রিজনের ইকুয়েশন বা লিনিয়ার রিজনের ইকুয়েশন এবং কন্ডিশন গুলো উল্লেখ করা আছে, ভয়ের কোনো কারণে এখানে স্যাচুরেশন রিজনের ইকুয়েশন এবং আপনার কন্ডিশন গুলো উল্লেখ করা আছে। সো এখানেও আপনার ভয়ের কোনো কিছু নাই, ঠিক আছে? সো এটা আমি যদিও দিয়ে দিব, কোনো টেনশনের কোনো কিছু নাই, আমি জাস্ট একটাই বলতেছি। সো যেটা বলতেছিলাম, আবার ফেরত আসি, ভিজিএস মাইনাস ভিটিএন ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2। দেখেন সবকিছুই কিন্তু সমানুপাতিকই রয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন তাহলে আমার কারেন্টটা এইভাবে পাওয়া যায় লিনিয়ার রিজনে। আচ্ছা, লিনিয়ার এবং স্যাচুরেশন রিজনের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে এটাই যে দেখেন, স্যাচুরেশন রিজনের একটা বড় ব্যাপার হচ্ছে এটা পিঞ্চ অফ হয়ে গেছে এই জায়গাটায়। তার মানে এখানে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কত? ভিজিএস মাইনাস ভিটিএন, নাকি? ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটা কত? ভিজিএস মাইনাস ভিটিএন, লিনিয়ার আর স্যাচুরেশন। তাহলে লিনিয়ার রিজন যদি আমি সমানুপাতিক দিয়ে এই ইকুয়েশনটা ধরে নেই যে এটা লিনিয়ার রিজনের ইকুয়েশন, তাহলে এখানে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করি স্যাচুরেশন রিজনের, মিউ এন সি অক্স ডাব্লিউ বাই এল। কোন কন্ডিশন বললাম বলেন তো? ভিজিএস মাইনাস ভিটিএইচ, ভিডিএস এর সমান। ভিডিএস এর ভ্যালু বসাবো কত? ভিজিএস মাইনাস ভিটিএন, মানে পিঞ্চ অফ এর ভ্যালুটা, এই যে লাস্টের লাইনটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা কিন্তু ভিডিএস এর ভ্যালু, পিঞ্চ অফটা। ভিডিএস ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটিএন, এটা স্যাচুরেশন রিজন এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই ভ্যালুটা বসাই দিই ভিডিএস এর জায়গায়, দেখেন কি হয়ে যায়, ভিজিএস মাইনাস ভিটিএন মাইনাস ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার বাই 2। একে যদি এখন আমি সিম্পলিফাই করি, দেখেন কি হয়ে যায়, এটা ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? আমি আসলে এই জিনিসটা বারবার লিখতে আমার কষ্ট হচ্ছে, ভিজিএস মাইনাস ভিটিএন
এর জন্য দেখেন এখানে ভিজিএস মাইনাস ভিটিএন কে কিন্তু ভিওভিউ বলে, ভি ওভার ড্রাইভ যেটা আর কি, ভিওভি ওভার ড্রাইভ ভোল্টেজ। সো আমি এখন এটা দ্বারা প্রকাশ করার চেষ্টা করতেছি, দেখেন তাহলে কি হয়। ভিওভি হোল স্কোয়ার, তাহলে ভিওভি ইন্টু ভিওভি হোল স্কোয়ার মাইনাস ভিওভি হোল স্কোয়ার বাই 2, ভিওভি হোল স্কোয়ার বাই 2, ঠিক লিখলাম। সো এটাকে যদি আমি আবার ফার্দার সিম্পলিফাই করি, দেখেন এটা মানে 1 এর মতো কল্পনা করুন, 1 থেকে হাফ বাদ গেলে কত থাকে, হাফ নাকি? ইয়েস স্যার। তাহলে ভিওভি স্কোয়ার থেকে হাফ ভিওভি স্কোয়ার বাদ গেলে কত হবে, হাফ ভিওভি স্কোয়ার থাকবে নাকি? তাহলে হাফটাকে আমি সামনে নিয়ে আসি, সেই হাফটাকে আমি সামনে নিয়ে আসলে হাফ মিউএন সিঅক্স ডাব্লিউ বাই এল, শুধু তাহলে আমার এই সাইডে ভিওভি হোল স্কোয়ার। বুঝতে পারলাম? এই তো আমার হয়ে গেল ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কোয়ার। হ্যাঁ, ওটা আমার ভিওভি মানে ভিজিএস মাইনাস ভিটিএইচ বা ভিটিএন হোল স্কোয়ার যেটাই বলেন না কেন। এখন কিছু প্যারামিটারকে আমি একটু দেখি, কিছু প্যারামিটারকে অনেক জায়গায় অনেক বইয়ে অনেকভাবে বলা হয়ে থাকে, যেমন আমি দেখাচ্ছি এখানে আপনাদের। দেখেন হাফ এটাকে এইভাবেও লেখা হয়, কেন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওভি হোল স্কোয়ার। তাহলে বলেন তো এখানে কেন প্রাইমের ভ্যালুটা কত? মিউ এন সি অক্স। মিউ এন সি অক্স, এক্স্যাক্টলি। কেন প্রাইমকে প্রসেস প্যারামিটার বলা হয়। আবার এটাকে অনেক সময় এইভাবেও লেখে, দেখেন পার্থক্যটা দেখার চেষ্টা করবেন। হাফ কেন পিওভি হোল স্কোয়ার। তাহলে বলেন কেন এর ভ্যালু কত? মিউ এন সিঅক্স। ডাব্লিউ বাই এল। কোনটা মিউ এন কোনটা? সি অক্স ডাব্লিউ বাই এল। আচ্ছা ডব্লিউ বাই এল, হ্যাঁ জি স্যার, Right. এখন ডব্লিউ বাই এল। মিউ এন সি অক্স ডাব্লিউ বাই এল, এক্স্যাক্টলি। সো এই হলো আমার তিনটা আলাদা আলাদা রিজনের জন্য আমার কারেন্টের ইকুয়েশন। তার মানে যখন কাট অফ তখন কারেন্ট 0, যখন আমার ট্রায়োড বা লিনিয়ার রিজন, যখন ড্রেন থেকে সোর্সের ভ্যালুটা অনেক ছোট আর কি, তখন হচ্ছে আমার এই বড় ইকুয়েশনটা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যখন আমাদের স্যাচুরেশন রিজন, তখন হচ্ছে এই ইকুয়েশনটা অনুসারে কারেন্ট আমি পাবো। সো এই হচ্ছে আমার তিনটা ডিফারেন্ট রিজনে আমার মসফেটের কারেন্ট। এবং একটা জিনিস আমি বলবো, সাধারণত মসফেটের ইনপুটটা দেয়া হয় গেটে। আমরা যদি ধরে নেই মসফেটের ইনপুটটা দেয়া হয় গেটে, এবং এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে। মসফেটের ইনপুট দেয়া হয় গেটে, মানে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে সেটা, এবং আউটপুটটা নেওয়া হয় হচ্ছে অলগা কোথা থেকে? আউটপুটটা নেওয়া হয় স্যার ড্রেন থেকে। ড্রেন থেকে আউটপুট ড্রেন নেওয়া থেকে হয়, নেওয়া হয়। এক্স্যাক্ট। গুড, ভেরি গুড। তাহলে ইনপুটটা নেওয়া হচ্ছে আপনার গেট থেকে, আউটপুটটা নেওয়া হচ্ছে ড্রেন থেকে। সো দেখেন আপনি একটা যদি কার্ভটার দিকে ভালো করে তাকান, আইডি ভার্সেস ভিডিএস, ড্রেন থেকে সোর্স ভোল্টেজকে আমরা আউটপুট ভোল্টেজ বলতেছি, ড্রেন কারেন্টটাকেও আমরা আউটপুট কারেন্ট বলতেছি। তাহলে এইখানে আপনাদের চোখের সামনে যে কার্ভটা রয়েছে এইটার একটা নাম রয়েছে, এটার কয়েকটা নাম রয়েছে, একটা না। খুবই কমনলি পরিচিত এই কার্ভটা হচ্ছে, এটা ফিগার লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিগার, এটাকে খুব কমনলি বলা হয় আইডি ভার্সেস ভিডিএস কার্ভ, আইডি ভার্সেস ভিডিএস বা ভিডি কার্ভ, এটা একটা নাম। অথবা এটাকে বলা হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক। কারণ কেন আউটপুট? কেন? কারণ আপনার কারেন্টও আউটপুট, ভোল্টেজও আউটপুট, আউটপুট ক্যারেক্টারিস্টিক। বুঝতে পারলাম? জি। আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ মসফেটের। তাহলে এই দুইটা নামে খুব বেশি পরিচিত, ঠিক আছে? আইডি ভার্সেস ভিডিএস কার্ভ অথবা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ মসফেটের। আচ্ছা, এই হলো আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, মানে একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, এবং তার থেকে আমরা যেই কন্ডিশনগুলো এবং রিজনগুলো চিনে ফেললাম মসফেটের, এবং কারেন্টগুলো দেখলাম। এখন আরো একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ রয়ে গেছে আসলে আমাদের, যেটা আসলে আমাদেরকে জানতে হবে। সেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা হলো, এটা আমি নিচে সাইডে দেই, সাইডে থেকে শুরু করবো নাকি নিচ থেকে শুরু করবো? নিচ থেকে শুরু করি, আমার মনে হয় নিচ থেকে শুরু করলে ভালো হবে। এখন আরেকটা ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে যদি আমরা চিন্তা করি, সেটাকে বলতেছি আমরা, দেখেন কি বলি এটাকে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলবো। এটা আবার আগের মতো জুম করে নিই, সুবিধা হবে। এটাকে আমরা বলতেছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ।
ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। তার মানে সহজ কথা, এই মসফেটটাতে আমরা দেখেছি ইনপুট দিয়েছিলাম গেটে, আউটপুট আমি আউটপুট দেখছি হচ্ছে ড্রেন থেকে সোর্সে, এবং আউটপুট কারেন্ট পাইছি, আউটপুট কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজ রাখছি, তাই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক জিনিসটা কি, ট্রান্সফার জিনিসটা কি আগে বোঝার চেষ্টা করি। ট্রান্সফার মানে হচ্ছে আপনার একটা প্যারামিটার আউটপুট, একটা প্যারামিটার ইনপুট। আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? আপনার আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভে দেখেন, ভালো করে দেখেন, দুইটা প্যারামিটারই আউটপুট। ড্রেন কারেন্টও হচ্ছে আউটপুট, আবার ড্রেন থেকে সোর্স ভোল্টেজটাও আউটপুট। আর ট্রান্সফারের ক্ষেত্রে আমি কি বললাম? একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট হবে, একটা আউটপুট হবে, এক্স্যাক্টলি। সো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ মসফেটের বলতে আসলে বোঝায় আইডি ভার্সেস ভিজি কার্ভকে বা ভিজিএস কার্ভকে, যেটাই বলে না কেন, আইডি ভার্সেস ভিজিএস। দেখেন ভিজিএসটা কিন্তু আপনার আসলে কি ইনপুট, আর আপনার আইডি ড্রেন কারেন্টটা কিন্তু আউটপুট। তার মানে এটা আউটপুট ভার্সেস ইনপুট আর কি, তাই না? তার জন্য এটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে। সো এই কার্ভটা যদি আমি দেখতে চাই, ঠিক আছে, এইটা একই দিয়ে দেখা যায়, ঠিক আছে। আবারও বলে দেই, এটা কিন্তু আপনার ইচ্ছা করলে আপনি একই সেটআপ দিয়ে দেখতে পারবেন। এটার জন্য নতুন কোনো সেটআপের দরকার পড়বে না আপনার আসলে, ওকে, নতুন কোনো সেটআপের দরকার পড়বে না। এইখানে জাস্ট আপনি ড্রেনের ভোল্টেজটা ফিক্স করে দিতে হয়, তাহলেই হয়ে যাবে। আপনি আসলে সুন্দর করে কার্ভ পেয়ে যাবেন ড্রেনের ভোল্টেজটা যদি ফিক্স করে দেন। সো আমি ইচ্ছা করলে আপনাদের এখানে সিমুলেশন চেঞ্জ করে দেখাইতে পারি ইচ্ছা করলে। সো সেই ক্ষেত্রে আপনাদের আসলে এখানে তখন আর ডিসি সুইপটা লাগবে না। আপনি ডিসি সুইপটা টার্ন অফ করে দিবেন, আপনি ড্রেনের জন্য একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ ফিক্স করবেন। সে ফর এক্সাম্পল আমি বললাম ড্রেনে আমি 3 ভোল্টেজ দিলাম, তখন শুধুমাত্র দেখেন আপনি তখন ইচ্ছা করলে ডিসি সুইপটা যদি আপনি ভিজিএস এ করেন, তখন মানে এটাকে আর প্যারামেট্রিক না করে ভিজিএসটা যদি ডিসি সুইপ করে দেন, তাহলেই কিন্তু আপনি আসলে আপনার ইয়াটা পেয়ে যাবেন। দেখাচ্ছি কিরকম করে। সেই ক্ষেত্রে এটা কিরকম হবে আমি একটু জাস্ট দেখাই দিই। আমি গেট থেকে সোর্সে বললাম আমি 5 ভোল্টেজ দিতে চাই, দেখেন আমি একটু দেখাই। আমি এটা ডিলিট করে দিই, এটা আমার এখন আর দরকার নেই। দেখেন স্যার তখন আমি- ভিডিএস কম হয়ে গেল না? না সমস্যা নেই, যে কোনো একটা ভোল্টেজ একটা ভ্যালু ফিক্স রাখতে হবে। এটা আমি টেস্ট ভ্যালু নিচ্ছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এরপর আমি ডিসি সুইপ আবার সেট করব, কিন্তু এবার ডিসি সুইপ করব ভিজিএস কে। আগের বার ডিসি সুইপ করছি ভিডিএস কে, দেখতে পাচ্ছি এই যে আগের। এবার ভিজিএস কে যদি আপনি ডিসি সুইপ করেন এবং একটা রাফ একটা ভ্যালু আপনি কয়েকটা করেন ডিসি সুইপের ক্ষেত্রে, সে বললাম যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত ওকে করেন, ক্লোজ করে দেন, ডিসি সুইপ করলাম ভিজিএস কে। সেভ করে যদি আপনি এখন এটাকে সিমুলেশন দেন, তাহলে আমরা আশা করতে পারি না একটা দেখা যাচ্ছে আনডিফাইন্ড আচ্ছা এখানে এক্স আমি ভ্যালুটা বুঝতে ভুলে গিয়েছি। এই এক্স ভ্যালুটা আপনার রয়ে গেছে খুব সম্ভবত। আচ্ছা এক্স ভ্যালুটা কোথায় রয়ে গেল? প্যারামেট্রিক টার্ন অন করা ছিল, সরি, প্যারামেট্রিকটা বন্ধ করে নিতে হবে আপনাদের, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি প্যারামেট্রিকটা। তাহলে দেখি এখন আমি সিমুলেশন দিলাম, সিমুলেশন কাজ করছে, এই যে দেখেন, ঠিক আছে। এটা একটা পোর্শন আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন, আর কিছুই না, ঠিক আছে। এটা একটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। সো এটাকে যদি আমি আরো বড় করতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমি আরো বড় করতে চাই, সে ফর এক্সাম্পল এখানে আপনারা আবার একটু দেখাই, একটু ছবিটা মনে রাখবেন, কিন্তু ছবিটা একটু মনে রাখা ইম্পর্টেন্ট, যেটা কিরকম পাচ্ছি। তার মানে আমরা নিচে এবার কিন্তু গেট থেকে সোর্সের ভোল্টেজ বাড়াচ্ছি, এটা কিন্তু গেট থেকে সোর্সের ভোল্টেজ বাড়তেছে, ওকে, নিচে গেট থেকে সোর্সের ভোল্টেজ বাড়তেছে। এবার দেখেন কার্ভটা কিন্তু অনেকটা কনকেভের মতো, খাদের মতো। এর আগের বার কিন্তু অন্যরকম ছিল, ঢালের মতো ছিল, এটা কিন্তু খাদের মতো হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে হচ্ছে লাগা কিরকম জানি নিচের দিকে দেবে গেছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা উল্টার মতো, হ্যাঁ রাইট, কনকেভ বলতেছি এটাকে আমরা। এটা আমি জাস্ট 5 ভোল্ট পর্যন্ত দেখাইছি ভিজিএসটা। এটা আমি যদি যত বড় নিব, আপনি এটা আরো বড় নিতে পারেন, যেমন আপনি আইডি ভার্সেস ভিজিএস কার্ভ। হ্যাঁ আইডি ভার্সেস ভিজিএস কার্ভ, এটা আপনি যদি আরো বড় নেন, সে আমি 10 ভোল্ট নেই, দেখবেন এটা কনকেভ প্রকৃতিটা ধরে রাখবে তার। সো আপনি যদি আরো সিমুলেট করেন এবং এটা
দেখেন কিরকম হয়। এই যে দেখেন বাড়তেছে বাড়তেছে, এই যে দেখেন এইখানে যে মোটামুটি কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো মেনটেন করছে। দেখা যাচ্ছে এখানে শুরুতে একটু কম বাড়ছে, পরে আস্তে আস্তে কনস্ট্যান্টের মতো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে যদি আমি আরো ভোল্টেজটা বাড়াইতে থাকি, দেখেন কি হয়। আমি এই ডিসি সুইপের ভ্যালুটা যদি আমি আরো বাড়াই দেই, সে 20 ভোল্ট পর্যন্ত আমি দেখতে চাচ্ছি বললাম, তাহলে কি হয়? আমি একটু জাস্ট কিউরিসিটি কাজ করতেছে আমার, আমি ভোল্টেজটা বাড়ায় দেখি কি হয়। সো দেখতে পাচ্ছি এই যে ইনিশিয়ালি বাড়তেছে। সো দেখেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এখানে শেপটা কিন্তু অনেকটা, আমি একটু জুম করি, সরি ফিক্স দিয়া করে দিই। এইখানে দেখেন শেপটা কিন্তু আগের মতো আমি বলবো না লিনিয়ার, এখানে কিন্তু একটু ইয়া আছে, কি বলবো, ডাউনওয়ার্ড আছে, পুরোপুরি লিনিয়ার না। এটা একদম খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না। সো আসলে বোঝাটা ডিফিকাল্ট, খালি চোখে এটা বোঝা ডিফিকাল্ট। এটা কিন্তু একটু ডাউনওয়ার্ড আছে, মানে এটা নিচের দিকে ফল করতেছে, ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে, কিন্তু এটার পরিমাণটা অনেক কম। সো এইটা যদি আমি আসলে সংক্ষেপে আপনাদের এখানে একে দেখাই, আইডি ভার্সেস ভিজিএস যে কার্ভটা, সেটা যদি আমি একে দেখাই এবং এটা আমি যদি লগ স্কেলে আঁকি, লগ স্কেলটা কিসের লগ স্কেল আঁকতেছি, তাহলে দেখেন কার্ভটা দেখতে কিরকম হবে। এটা কিন্তু লগ স্কেলে আঁকতেছি আমি কার্ভটা। লগ স্কেল মানে হচ্ছে আপনার অনেক বড় ভ্যালুর ক্ষেত্রে আমি বলতেছি, এরকম হয়ে যায়। এটা আমি বলে দেই, কার্ভটা হচ্ছে লগ স্কেলে। তার মানে ভিজিএস এর ভ্যালু আমি অনেক বেশি দেখতেছি এই যে এই অংশতে। আর যদি আমি এটা লিনিয়ার স্কেলে দেখি, যেমন আমার আইডি ভার্সেস ভিডিএস কার্ভ প্লট করছি, সেটাকে যদি আমি লিনিয়ার স্কেলে দেখি, একই ছবি দেখেন, একটা লিনিয়ার স্কেলের আর একটা হচ্ছে লগ স্কেলে। লিনিয়ার স্কেলে দেখলে এই যে একটু আগে আমরা যে কার্ভটা দেখতে পাচ্ছি সেটা লিনিয়ার স্কেলে। ওকে, এই হচ্ছে আপনার দুইটা ইয়া। তার মানে একই স্যার ছবি। ভিডিএস বাড়ানোর সাথে সাথে আমার আইডিটা বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। বোঝাচ্ছে। এটা আমরা আগের ছবিতেও দেখছিলাম না, ওই যে ভিজিএস বাড়ার সাথে সাথে ভিজিএস এর সাথে প্রপোর্শনাল না সব সময়, দেখেন তো আইডি ভিজিএস এর সাথে প্রপোর্শনাল, আইডি ভিজিএস এর সাথে প্রপোর্শনাল, রাইট? সো গেট থেকে সোর্সের ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট বাড়তেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, লগ স্কেলে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। এইবার আমি এটা বলবো আপনাদেরকে, দেখেন লগ স্কেলে আমি এটা আলাদা করে দেখাইছি একটা বিশেষ কারণে। এই অংশটাতে দেখেন কারেন্টটা শুরুতে 0 ছিল, তার মানে আপনি বুঝতে পারতেছেন এই অংশটা হচ্ছে আপনার কি অংশ, কাট অফ। এখানে কোনো কারেন্ট ফ্লো হয় নাই। কাট অফ। যেই অংশটাতে কারেন্টটা লিনিয়ারলি বলবো না, যে অংশটাতে দেখতেছি যে ভোল্টেজ বাড়ানোর সাথে, হ্যাঁ ভোল্টেজ, গেট ভোল্টেজ, এটা কিন্তু ড্রেন থেকে সোর্স ভোল্টেজ না, গেট থেকে সোর্স ভোল্টেজ বাড়াচ্ছেন, কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে যে অংশটাতে, সেই অংশটাকে কি বলা হয়, কোন রিজন? লিনিয়ার রিজন। কোনো গেস করতে পারবেন কেউ? নো, এটা কিন্তু ড্রেন থেকে সোর্স না, দিস ইজ Saturation. গেট থেকে সোর্স ভোল্টেজ, দিস ইজ স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন। রাইট, এক্স্যাক্টলি। বুঝতে পারছি। এবং এইখানে যেই অংশটাতে আপনার লগ স্কেলে যেটা দেখতে পাচ্ছি, যে গেট এমন একটা পর্যায়ে চলে গেল, গেট থেকে সোর্স ভোল্টেজ বাড়ানোর ফলেও কারেন্ট, যেটা আর কি আমাদের ইয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম, যে দেখেন এখানে গেট থেকে সোর্সের ভোল্টেজ আপনি, এটাতে অবশ্য দেখা যাচ্ছে না, মাল্টিপল যে ছবিটা ওই যে ফার্স্ট বার আমি দেখাইছিলাম সিমুলেশনে, ওইটাতে দেখা যাচ্ছিল এমন একটা অংশ আসবে যে সময় হচ্ছে গেট থেকে সোর্সের ভোল্টেজ বাড়াইলেও আর কারেন্ট বাড়তেছে না সিগনিফিকেন্টলি, তখন সেই অংশটাকে আমরা বলি ট্রায়োড বা লিনিয়ার রিজন। এটা কিন্তু গেট লিনিয়ার রিজন। থেকে সোর্স, গেট থেকে উপরেরটা সম্পূর্ণ Right, উল্টো exactly. হয়েছে। এটা কিন্তু লগ স্কেলে, ঠিক আছে? এটা কিন্তু লগ স্কেলে। এখন অনেকে বলতে পারেন যে এটা কেমন হলো, এটা বুঝতে আমার কষ্ট হচ্ছে স্যার, এটা কনফিউজিং অনেক। হ্যাঁ, এটা আমি জানি, এটা অনেকের কাছে আসলে কনফিউজিং মনে হবে, কিন্তু একটা এক্সাম্পল দিই, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। মানে হ্যাঁ, বলেন। লগ স্কেল ছাড়া যে আরেকটা কি জানি নাম, আইডি ভার্সেস ভিজিএস আঁকাইলেন, ওইটা কোন? এটা লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলে তো লিনিয়ার স্যার লিনিয়ার স্কেলে স্যার তাহলে ট্রায়োড রিজিয়ন তো দেখতেছি না, শুধু স্যাচুরেশনই দেখতেছি।
না দেখা যায় না না বোঝা যায় না, এটা অনেক বড় ভ্যালু তো বোঝা যায় না। এমনি স্যার আমার কথা বোঝা গেছে? কিরকম Linear- হবে গ্রাফটা অ্যাকচুয়ালি, একটু ওইটা অ্যাকচুয়াল গ্রাফটা যদি আঁকা একটু। এরকমই এই যে এখানে আমি আঁকছি তো লিনিয়ার স্কেলেই তো প্লট করছি, এই গ্রাফটা কিন্তু লিনিয়ার স্কেলে প্লট করা, দেখেন এই যে নিচের ভ্যালুগুলো লিনিয়ার স্কেলে প্লট করা। দেখি আমরা এখানে ইয়ে আছে নাকি, যদি পিসপাইসে থাকে অপশনটা যে প্লটিংটা যদি অক্টেভ অক্টেভ মানে আচ্ছা, আমি ডেকেটে যদি করে ট্রায়াল দেখি, দেখতেছি না তো স্যার লিনিয়ার স্কেলে, এজন্য একটু দাঁড়ান, কনফিউজ। দাঁড়ান, আমি দেখি, আমি নট শিওর। অক্টেভে যদি করি তাইলে কি দেখা যায় নাকি আমি জানি না, দেখেন অক্টেভে করলে কি দেখতে পারবো? অক্টেভ মানে মনে হয় 10 না, এখানে ইনভ্যালিড স্টার্ট ভ্যালুটা ইনভ্যালিড দিছি ও বলতেছে। স্টার্ট ভ্যালুটা অক্টেভের স্টার্ট ভ্যালুটা, আচ্ছা এটা আচ্ছা দেখি ডেকেটে দিয়ে দেখি, ডিবিতে দিতে হয়, হাতে আঁকাই দিলে এটা ডিবিতে দিতে হয়, ঠিক আছে, ডিবিতে দিলে এটা হয়, এটা মনে হয় হবে না, স্টার্ট ভ্যালুটা আর এন্ড ভ্যালুটা এটা ডিবিতে দিতে হয়। সো এটা সরাসরি আসলে লিনিয়ারের মতো ভ্যালুটা আমি দিতে পারবো না, ঠিক আছে, লিনিয়ারে যত সহজভাবে এটা ক্যালকুলেশন করে দিতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস এরকম করে দিতে হবে, এর জন্য ইরোর দেখাচ্ছে, আমার কথা বোঝা গেছে, এখানে এর জন্য ইরোরটা দেখাচ্ছে, এটা 10 টু দি পাওয়ার মাইনাস এরকম ভ্যালু দিতে হবে। সো যাই হোক, আপাতত জাস্ট ধরে নেন যে দিস উইল বি লিনিয়ার, এটা স্যাচুরেশন। আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাদের বোঝার ক্ষেত্রে যে কিভাবে এটা হলো। চিন্তা করে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু আপনার ড্রেন থেকে সোর্স ভোল্টেজটা কনস্ট্যান্ট, এটার সাথে মিলান, এখন মিলাই কিভাবে। আমি একটা এক্সাম্পল ড্রেন থেকে সোর্স ভোল্টেজ ধরে নিই, এক্সাম্পল ড্রেন থেকে সোর্স ভোল্টেজ যেটা ধরছিলাম 3 ভোল্ট ওরকম ধরে নিলাম। সো আমি এখানে কিন্তু গেট থেকে সোর্স ভোল্টেজ ভ্যারি করতেছি, আমি এটা দেখেন প্রমাণ করে দিচ্ছি, আমি গেট থেকে সোর্স ভোল্টেজটা ভ্যারি করতেছি। দেখেন বোঝার চেষ্টা করি, যখন গেট থেকে সোর্সের ভোল্টেজটা যখন 0 ভোল্টেজ ছিল, এটা আসলে বোঝার কিছু নাই, ভিজিএস লেস দেন ভিটিএন, অবশ্যই আমি বুঝতেই পারতেছি গেট থেকে সোর্সের ভ্যালুটা 0 ভোল্টেজ, এটা অবশ্যই থ্রেশহোল্ড ভোল্টেজ সাধারণত ধরে নেই, থ্রেশহোল্ড ভোল্টেজটা আমি বললাম যে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট, ওকে, সুবিধার জন্য বললাম। তো দেখতেই পাচ্ছি গেট থেকে সোর্সের ভোল্টেজটা থ্রেশহোল্ড থেকে ছোট, অবশ্যই এটা কোন রিজনে থাকবে? কাট অফ, কোনো কারেন্ট ফ্লো করবে না ডেফিনেটলি। এইবার পরের একটা কন্ডিশন আমরা চিন্তা করি, যে আমি বললাম যে এখন নাও এটা হচ্ছে ধরে নেন 1.5 ভোল্ট, ঠিক আছে, গেট থেকে সোর্সের ভোল্টেজটা কত বলছি আমি? 1.5 ভোল্ট, ঠিক আছে। সো এইবার কিন্তু দেখেন গেট থেকে সোর্স ইজ গ্রেটার দেন ভিটিএন, তার মানে চ্যানেল আছে, চ্যানেল থাকলে হবে না, আমি জানতে চাচ্ছি কোন রিজনে আসলে আছে। আমি কিন্তু গেট থেকে ভোল্টেজ বাড়াচ্ছি, গেট থেকে সোর্সের মধ্যে ভোল্টেজটা কি হচ্ছে, এই যে ডান দিকে যাচ্ছি, বাড়াচ্ছি, আমি ডান দিকে যাচ্ছি, স্যাচুরেশন। সো দেখেন এটা কি হয়, আপগেই উত্তর দিয়েন না। সো ভিজিএস চ্যানেল তো আছে দেখতেই পাচ্ছি, কারণ এটা হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করছে, সো এটা আইদার স্যাচুরেশন হবে নাহলে লিনিয়ার হবে। এখন কোন রিজন হবে? এখন এটা বুঝার কিন্তু উপায় হচ্ছে ওই যে উপরে আমরা ডিফাইন করছি, ভিডিএস দেখে বুঝতে পারবো, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ দেখে বুঝতে পারবো। ভিডিএস এর ভ্যালু কত দেওয়া আছে আপনারা বলেন তো, এখানে 3 ভোল্ট, 3 ভোল্টটা ভিজিএস মাইনাস ভিটিএন, এখানে আমি আরেকটা লিখতেছি, ভিজিএস মাইনাস যদি ভিটিএন করি এই ভ্যালুটা কত হয়? 1.5, 1.5 থেকে 1 বাদ দেই, কত হয়? 0.5। এই ভ্যালুর থেকে ভিডিএস টা বড় নাকি ছোট, আপনি আমাকে বলেন, অ্যানসার দেন। ছোট, ভিডিএস টা বড় নাকি ছোট? বড়, বড়, ভিডিএস টা বড়, আপনিই বলতেছেন কিন্তু ভিডিএস ইজ বিগার, রাইট? আচ্ছা, এই কন্ডিশনটা কোন রিজনের? ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএন, এটা কোন রিজনের কন্ডিশন? স্যাচুরেশন। স্যাচুরেশন। এই যে আমি কিন্তু অল্প অল্প করে ভোল্টেজ বাড়াচ্ছি, দেখেন প্রথমে আমি পাইলাম 0 ভোল্টে পাইলাম কিন্তু কাট অফ, পরে এখন আমি দেখতে পারতেছি আসলে এই রিজনটা আসলে কি রিজন, স্যাচুরেশন কন্ডিশন বলতেছে আমি আরেকটু ভোল্টেজ বাড়াই, ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি আরেকটু ভোল্টেজ একবার একটু জাম্প করলাম, ডোন্ট মাইন্ড 2.5 ভোল্ট, নাহলে আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে, লিনিয়ারলি বাড়াচ্ছি ভোল্টেজ, কিন্তু দেখা যাচ্ছে তো। সো এখন দেখি ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে 3 ভোল্ট, আপনাদের কাছে আমার আবারও প্রশ্ন, ভিজিএস মাইনাস ভিটিএন করলাম তাহলে কত হয়? 2.5 থেকে আমি যদি 1 বাদ দিই কত থাকে? 1.5 থাকে। কন্ডিশনটা কি, কে বড়, ভিডিএস বড় নাকি ভিজিএস মাইনাস ভিটিএন বড়? ভিডিএস বড়। ভিডিএস বড়।
তার মানে কি এটা কি রিজন? স্টিল Saturation. স্যাচুরেশন। এবার আমি একটু বড় লাভ দেই, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, আমি একটু বড় লাভ দিচ্ছি, জাম্প করতেছি। একবার আমি 5 ভোল্টের কথা চিন্তা করি, তার মানে আমি লিনিয়ারলি বাড়তেছি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আরো হয়তোবা আপনারা বুঝতেই পারতেছেন আরো পয়েন্ট আছে, সো ওইগুলো স্যাচুরেশন হবে। কিন্তু যদি আপনি ইয়াটা চিন্তা করেন, আমার ড্রেন থেকে সোর্সের ভ্যালু তো ফিক্স করে রাখছি আমি, গেট থেকে সোর্সের থেকে যদি আমি থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ দিই তাহলে কত হয়? 5 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয়? 4 ভোল্ট হয়। এইবার আপনি আমাকে বলেন কোনটা বড়, ভিডিএস বড় নাকি ভিজিএস মাইনাস ভিটিএন বড়? VGS minus VTH. তার মানে এটা লেস দেন হয়ে গেছে। তাহলে ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএন হয় কোন রিজনে বলেন তো? Linear. লিনিয়ার। দেখা যাচ্ছে কন্ডিশনটা? সো দেখেন আপনারা নিজেরাই দেখতে পারলেন যে এটা আসলে কোন রিজন হবে? লিনিয়ার। সেটা নাকি আমি খালি চোখে হয়তো বা বুঝতে পারতেছি না লিনিয়ার রিজনে, কিন্তু আমি কন্ডিশন দিয়ে কিন্তু ঠিকই বুঝে ফেলতে পারতেছি, তাই না? জি স্যার, এখন Condition ক্লিয়ার দিয়ে হয়েছে। বুঝে ফেলতে পারতেছি। এর জন্য এটা সহজে বোঝা যায় লগ স্কেলে। এটা তাহলে স্যার সহজে কার্ভটা আমরা লগ স্কেলে লিখবো। এক্স্যাক্টলি, কার্ভটা আপনারা লগ স্কেলে যদি কখনো প্লট করেন তাহলে আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে আমার মনে হয় যে আমরা কার্ভ আর ক্যারেক্টারিস্টিক কার্ভ সম্বন্ধে মসফেটের মোটামুটি ধারণা হয়েছে, এবং রিজন, বিভিন্ন রিজন সম্বন্ধেও মনে হয় আমাদের বেশ একটা ধারণা হয়ে গেছে নাকি? স্যার উপরের এখন- কার্ভটা লগ স্কেলে আঁকলে কেমন হইতো? ও আচ্ছা, উপরের কার্ভটা লগ স্কেলে আমি কখনো আঁকি নাই। লগ স্কেলে দেখতে হবে, একে দেখতে হবে, তখন ভ্যালু কিন্তু চেঞ্জ। তখন এইটার লিনিয়ারের মতো হয়ে যেত না? দাঁড়ান একটু চিন্তা করে দেখি। এটা শুরুতে ভ্যালু ড্রাস্টিক্যালি বাড়তেছে, তাই না? শুরুতে ভ্যালু যদি ড্রাস্টিক্যালি বাড়ে ড্রেন থেকে সোর্সের সাথে, তাইলে হ্যাঁ অনেকটা আইডি ভার্সেস ভিজিএস এর মতো হবে দেখতে, হয়তোবা। স্যার আমরা তাহলে কি লগ স্কেলে আঁকাবো দুইটাই নাকি না দুইটাই? না না না, আপনি আইডি ভার্সেস ভিডিএস কার্ভটা নরমাল ট্রেন্ড হচ্ছে লিনিয়ার স্কেলে আঁকা, আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা লগ স্কেল এবং লিনিয়ার স্কেল দুইটাতেই দেখানো হচ্ছে নিয়ম, ঠিক আছে? আচ্ছা। কারণ তাহলে এটা করলে আপনি বুঝতে পারবেন, এটা করলে আপনার এটা দেখানোর অর্থ হচ্ছে আপনি বুঝতে পারতেছেন আসলে লিনিয়ার স্কেলে কার্ভটা এরকম, অ্যাকচুয়ালি কার্ভটা লিনিয়ার স্কেলে এরকম হবে, কিন্তু আপনি লগ স্কেলে বুঝাইতে পারবেন যে এটা আসলে লিনিয়ার রিজনে চলে গেছে এই অংশটা, ঠিক আছে? এটা অনেক হায়ার একটা ভ্যালু ভিজিএস এর সেই সময় এটা হয়েছে। আচ্ছা, ক্যালকুলেশন স্যার আপনি যেভাবে দেখেছেন এভাবে দেখাবো না? আপনার যদি আমি ক্যালকুলেশন চাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন সো ফার যা ডিসকাশন করলাম আমরা, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? নেই? ওকে ফাইন। তাহলে এটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে একটু এখানে যাই, একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা এন টাইপ মসফেটের বিভিন্ন কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক কার্ভ এবং কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে? এখন এখানে দেখেন, এখানে একটা ডিফারেন্ট জিনিস করছে ওরা ভিজিএস দিয়ে না দেখায় ভিজিডি দিয়ে দেখাইছে। এটাও আপনারা ইচ্ছা করলে করতে পারেন, কন্ডিশনটা ভিজিডি দিয়েও দেখানো যায়। আমি জাস্ট একটা উদাহরণ দিই এখানে। আমি ট্রায়াড রিজনের এটা যেইভাবে দেখতে চাই আসলে ভিজিডি দিয়ে কিভাবে আপনি প্রকাশ করবেন এটা আমি জাস্ট দেখাই দিই, কন্ডিশন একটা দেখাই দিই, তাহলে হয়তো আপনারা এই যে স্যাচুরেশন রিজনের এখানকার একটা কন্ডিশন আমি জাস্ট দেখাই দিই, ভিজিডি দিয়ে দেখা দিই। এটা খুব সিম্পল। এই যে এই কন্ডিশনটার কথা চিন্তা করি, এই যে আমি এই কন্ডিশনটার কথা বলতেছি, ঠিক আছে? এই কন্ডিশনটার কথা বলতেছি, এটার কথা যদি চিন্তা করি ভিডিএস গ্রেটার দেন ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএন। এখানে দেখেন এটাকে আমি যদি একটু ভেঙে লিখি এই কন্ডিশনটাকে, দেখেন কি হয়, ভিডি মাইনাস ভিএস ইজ গ্রেটার দেন ইকুয়ালস ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটিএন, তাই তো? আচ্ছা এখানে আমি একটা দাগ দিয়ে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে, তাই তো? দেখেন দুই পাশেই মাইনাস ভিএস আছে, আমি তাহলে ওই পাশে পাঠাই দিলে মাইনাস ভিএসটা চলে যায়, এবং ভিজিটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয় দেখেন, বা আমি ভিডিটা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হয় দেখেন, ভিএস আর ভিএস তো কাটা চলে যাচ্ছে, সেম জিনিস। আচ্ছা আমি এটা ডিফারেন্ট কালি ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিএসটা কাটা চলে যাচ্ছে এবং ভিডিটা আমি ওই সাইডে নিয়ে গেলাম, ভিডিএনটা আমি বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হয় দেখেন, ভিটিএন greater than equals
ভিজি মাইনাস ভিডি, স্যার না? জায়গাটা বুঝি না, আরেকবার একটু বলবেন? এইটুকু। এই যে আমি ভিএস কেটে দিলাম, এই ইকুয়েশনটাকে ভাঙলাম পরের লাইনে, এটা বুঝতে পারছি যে ভিডিএস কে ভিডি মাইনাস ভিএস লেখা যায়, ভিজিএস কে ভিজি মাইনাস ভিএস লেখা যায়। ইয়েস স্যার। তারপরে এই ইনইকুয়ালিটির দুই সাইডে মাইনাস ভিএস আছে, আমি মাইনাস ভিএস টা ইজিলি কেটে দিতে পারি, মানে যোগ করলে ওই সাইডে নিয়ে গেলেই বাদ চলে যাচ্ছে। তারপরে জাস্ট আমি ম্যানিপুলেশন করলাম, ম্যানিপুলেশন করলে দেখেন এই টার্মটা আসছে যেটা নাকি আসলে বোঝাচ্ছে ভিজিডি, আমি যদি একটু ওদের মতো গুছাই লিখি, ইজ লেস দ্যান ইকুয়ালস টু ভিটিএন, তাই না? এটা কন্ডিশনটা জানাচ্ছে না? এটা কার? এটা স্যাচুরেশনের, কিন্তু স্যাচুরেশনেরটা করলাম কন্ডিশন। দেখেন এই যে ভিজিডি লেস দ্যান ইকুয়ালস, লেস হয়ে গেছে, লেস দ্যান ইকুয়ালস টু ভিটিএন। এই যে দেখেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, ভিজিডি লেস দ্যান ইকুয়ালস টু ভিটিএন দেখা যাচ্ছে? জি স্যার, অনেক সংক্ষেপ করছে ওরা। হ্যাঁ, সো আমি আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় বুঝতে, ঠিক আছে, যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন। এবং এখানে দেখেন সেই আমি আইডি ভার্সেস ভিজি যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা সেটা আমি এখানে দেখিয়েছি। সো এই পর্যন্ত 0 থেকে এটা কাট অফ রিজন, এটা মাঝখানের অংশটাকে আমরা স্যাচুরেশন বলি, এবং রেড লাল পোর্শনটাকে ট্রায়াড বা লিনিয়ার রিজন বলা হয়ে থাকে, ঠিক আছে। এইবার এই মুহূর্তে আমাদের যেই জ্ঞান হয়েছে সেটা দিয়ে আমরা আসলে একটা ম্যাথ করতে পারবো, আসলে আমাদের যতটুকু নলেজ হয়েছে। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে এখন দেখি, আচ্ছা এইখানে কি আমি ম্যাথ করবো নাকি আমি নতুন একটা পেজ খুলবো? আপনাদের কি সাজেশন? এগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। নতুন পেজ, ওকে, নতুন পেজ, ওকে ওকে ফাইন। এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, পরে দিয়ে হয়তো বা আপনাদের জন্য দেখতে কষ্ট হতে পারে না। সো আমরা ম্যাথে ঢুকে যাচ্ছি, দ্যাটস রিয়েলি সামথিং। সো আসলে আপনাদের হাত চালানো শুরু করে দিতে হবে, বুঝা যাচ্ছে তো? ইউ শুড অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইউর লেকচার্স ফ্রম নাও অন, আদারওয়াইজ ইউ উইল ফেস ডিফিকাল্টি, ঠিক আছে। সো আমি এটা 14.1 নাম দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। আর আমি একটা নতুন একটা খুলে নিচ্ছি, নিউ একটা খুলে নেই ম্যাথের জন্য, ম্যাথ করব আমি এখানে। সো আমি এখানে ভেঙে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়, ম্যাথের কোশ্চেনটা যাতে আমার পাশে থাকে, ঠিক আছে। সো একটু জুম আউট করে নিই যাতে দেখতে পারি, পুরো কোশ্চেনটা দেখা গেলেই হলো আমার। ওকে, সো নাও আমরা এখানে দেখেন কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছি, সবাই ঠিক মতো? আচ্ছা, কোশ্চেনটা পড়ি। কনসিডার আ প্রসেস টেকনোলজি। প্রসেস টেকনোলজি মানে জানি কি বলছিলাম? নিয়ন সিওক্স। আচ্ছা, তাই তাই বলছিলাম। ওকে, গুড। ডব্লিউএল স্যার। ভুল ভুল, সবই ভুল। প্রসেস টেকনোলজি মানে হচ্ছে চ্যানেল লেন্থ। আচ্ছা, সো এটা নিয়ে আসলে বদার করার দরকার নাই, আমি এমনি বললাম যে এখানে লিখেও দিছে এল মিনিমাম 0.4 মাইক্রোমিটার। আচ্ছা, লেন্থ। টিঅক্স মানে কি জিনিস সবাই? টিঅক্স কি জিনিস? থিকনেস অফ অক্সাইড, অক্সাইড লেয়ারের গেটের নিচে যেটা থাকে সিলিকন ডাই অক্সাইড সেটার থিকনেস। মিউএন, মিউএন মানে কি? পারমিয়াবিলিটি। ভুল, মোবিলিটি। ইলেকট্রন এন লেখা তার মানে ইলেকট্রন, ইলেকট্রন যেই মানে যত দ্রুত যাইতে পারে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মিউএন 450 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড। আসলে ভ্যালুটা অনেক সিলিকনের জন্য আসলে অনেক কম, আমি জানি না এখানে কি এই ম্যাটেরিয়ালের জন্য এই ডাটাটা দিছে। সাধারণত সিলিকনের মিউএন হয়, বাল্ক একটা সিলিকনের মিউএন হয় 1400, ইলেকট্রনের জন্য 14, ইলেকট্রন মোবিলিটি হয় সাধারণত 1400 থেকে 1500 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট হয়, ঠিক আছে। যাই হোক, এটা ম্যাথ দিছে দেওয়ার জন্য। মিউএন 450 দিয়ে আছে সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড। ভিটি কি জিনিস? থ্রেশহোল্ড ভোল্টেজ। গুড, থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 ভোল্ট দিয়ে আছে, বলছে ফাইন্ড সিঅক্স এন্ড কেএন প্রাইম বের করতে বলছে। আচ্ছা ফাইন, আমরা শুরু করি। সো ফার্স্টে এ নাম্বারে আমি সলিউশনে যাব, আমি একটু জুম করে নেই, আমার সুবিধা হবে লিখতে। আচ্ছা, এই নাম্বার সলিউশনে সিঅক্স বের করতে বলছে। সিঅক্স কিভাবে বের করে? সিঅক্স এর ইকুয়েশন কি? ঠিক ছিলাম? সিঅক্স এর ইকুয়েশন কি? এপসাইলন এ বাই ডি, এপসাইলন অক্স বাই টি। এখান থেকে এটা বের করছিলাম, মনে পড়ে? এপসাইলন এ বাই ডি ক্যাপাসিটেন্সের সূত্র, সেখান থেকে এটা বের করছিলাম যে অক্সাইড লেয়ারের জন্য, মনে পড়ে?
নাকি ভুলে গেছি, খেয়ে ফেলছি? জি স্যার, গুড, 3.9 এক্স্যাক্টলি, epsilon naught by T ox। ভেরি গুড। সিলিকনের জন্য আমরা ধরে নিই, এখানে কোথাও উল্লেখ করা আছে সিলিকন? সিলিকন নাই উল্লেখ করা, আমি সিলিকনের জন্যই ধরে নেই। তাহলে 3. এই এপসাইলন অক্সাইড লেয়ারের হবে 3.9 ইনটু এপসাইলন নট ডিভাইডেড বাই থিকনেস অফ অক্সাইড। যদি করি 3.9 টাইমস এপসাইলন নটের ভ্যালু জানি কত, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 মনে হয়, ডিভাইডেড বাই আপনার থিকনেস অফ অক্সাইড কত আছে, এটা 8 ন্যানোমিটার আছে, তার মানে 8 ইনটু 10 টু দি পাওয়ার, ন্যানো মানে কত, -9। সবগুলাকে আমি এসআই ইউনিটে নিয়ে আসলাম, মানে একই মিটারে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, দেখেন তো কত হয়। কারোর কাছে ক্যালকুলেটর আছে? এনিওয়ান? আমার ক্যালকুলেটর দিয়ে তো খুব ভালো করা যাবে না হয়তো বা। 34 আর এখানে আসছে হচ্ছে, আচ্ছা ডিভাইডেড বাই 8 আছে আবার। স্যার 4.3132 ইনটু 10 টু দি পাওয়ার -3। 4.3132। এই আমি দেখতেছি একরকম, আপনি দেখেন আরেকরকম। আচ্ছা যাক, 4.3132 ওই তো 32। আমার কিন্তু আচ্ছা আচ্ছা, ও দুইটা না একটা ভ্যালু, এই 10 জি স্যার, পেয়ে গেলাম। তবে 4.32 ইনটু 10 টু দি পাওয়ার -3। -3 এটা ক্যাপাসিটেন্স তো, তাহলে এটা আমি বলতে পারি ফ্যারাড পার মিটার, কারণ আমি পার ইউনিট মনে আছে থিকনেস এপসাইলন এ বাই ডি পার সেন্টিমিটার মানে ইয়ার জন্য করছিলাম, সো ফ্যারাড পার মিটার আকারে লিখতে পারি আমরা এটা। ওকে, সি অক্স বের করে ফেললাম, দেখেন কংগ্রাচুলেশন, একটা অংশ করতে পারছি আমরা। 3.9 টা তো সবসময় দিব না, তাই না? 3.9 এপসাইলন নট। এটা আমি সিলিকনের জন্য, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা আমি কিন্তু সিলিকন ডাই অক্সাইডের জন্য ধরছি ভ্যালুটা। অন্যটার ক্ষেত্রে কি কি আসতে পারে? অন্য ভ্যালু আসতে পারে, অন্যটার ক্ষেত্রে অন্য ভ্যালু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেমন হাফনিয়াম অক্সাইড একটা নতুন অক্সাইড লেয়ার আছে, সেটার ভ্যালু হচ্ছে 16, এপসাইলন অক্সের ভ্যালুর জায়গাটায় ওখানে আসবে 16 ইনটু এপসাইলন নট, ঠিক আছে। অনেক ওটা নোভেল অক্সাইড লেয়ার, এবং ওটা ইউজ করলে কারেন্টের ভ্যালু অনেক বেড়ে যায়, দেখতেই পাচ্ছেন মোটামুটি 4 গুণ বেড়ে যাবে কারেন্টের ভ্যালু। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, আমরা দেখি বি নাম্বারে বসে কেএন প্রাইম বানাও। ওকে, কেএন প্রাইমের ইকুয়েশনটা জানি কি, মিউএন সিঅক্স। মিউএন সিঅক্স, তাহলে পার্থক্যটা কি, সিঅক্স বের করছি, এটার সাথে কি গুণ করব, মিউএন মানে কত 450। আচ্ছা এখানে কিন্তু একটা ভেজাল আছে, সেন্টিমিটারে দেয়া আছে ভ্যালুটা, এটা কিসে নিতে হবে, মিটারে। সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত দ্বারা ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার -4, মানে 1000 দ্বারা ডিভাইড করতে হবে। মিটার সেন্টিমিটার স্কয়ার আছে তো এইজন্য 4 দিয়ে। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে যেহেতু স্কয়ার আছে, আপনি নরমালি চিন্তা করেন সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে স্কয়ার থাকলে কত, 100 ইনটু 100। আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? এই করলাম সেন্টিমিটার থেকে মিটারে একবার নিলাম, কিন্তু স্কয়ার সেন্টিমিটার স্কয়ার তাহলে দুইবার নিব, তাহলে 1000 হয়ে গেল। আর পাশে কি থাকতেছে আমার, মিউএন হয়ে গেল, সিঅক্সটা তো আমি ইয়াতেই রেখে দিছি, তো 4.32 মিটারেই আছে ইনটু 10 টু দি পাওয়ার, জায়গাটা নাই, ইনটু 10 টু দি পাওয়ার -3। এই ক্যালকুলেটর ম্যান, ক্যালকুলেট করেন কত হয়। 1.94 ইনটু 10 টু দি পাওয়ার -4। 1.94 ইনটু 10 টু দি পাওয়ার -4 কেন প্রাইম। এটা তো যেহেতু ফ্যারাড পার মিটার, মোস্ট প্রবাবলি এটা কেন প্রাইমটাও 10 টু দি পাওয়ার -4। এটা ভ্যালুটা কি হবে, মিউএন দিয়ে গুণ করছি তো মিটার, দাঁড়ান 1 মিনিট, কেএন এর তো কোনো ইউনিট নাই স্যার। 1 মিনিট, এটা হচ্ছে সেন্টিমিটার মিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড, তো দাঁড়ান একটু চিন্তা করি, মিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড থাকবে, তাহলে উপরে আসতেছে কি ফ্যারাড, তাহলে এটা আসতেছে কি ফ্যারাড মিটার স্কয়ার, তাই না, পার ভোল্ট সেকেন্ড। এটা বুঝতে পারছেন আমি কি করলাম আসলে? জি স্যার। বুঝছি এটা। আচ্ছা স্যার, 1 মিনিট, আগেই না, এটা জাস্ট কি করছি, মিউএন সিঅক্স দিয়ে গুণ করছি না, তাহলে সিঅক্স এর ইউনিটটা আমি রাখলাম। ও আচ্ছা, সিঅক্স এর তো আবার পার মিটার আছে মনে হয়, তাই না, একটা মিটার নিচে যাবে, তাহলে মিটার কাটা চলে যাচ্ছে, তাই না। আচ্ছা এবার এটাকে একটু সিম্পলিফাই করা যায় নাকি, দেখেন তো, স্যার ফ্যারাড মিটার পার ভোল্ট মিটার,
ভোল্ট সেকেন্ড। ফ্যারাড মিটার পার ভোল্ট সেকেন্ড, ফ্যারাড মিটার পার ভোল্ট সেকেন্ড, তাই না? আচ্ছা দাঁড়ান, এটাকে দেখি একটু সিম্পলিফাই করা যায় নাকি আমরা। কেন এর আমি ইউনিটটা জানি, আসলে আমি সরাসরি এটা লিখে দিতে পারি। আচ্ছা আমি সরাসরি ইউনিটটা লিখে দিতে পারি, আসলে এটা সিম্পলিফাই করা যায়, ঠিক আছে? আমি সিম্পলিফাই করে দেখাইতে পারবো, বাট আমাদের টাইমটা একটু কম, এর জন্য আমি আসলে সময়টা সরাসরি লিখে দিচ্ছি। এটা হচ্ছে লাগা এখানে আসবে কেন প্রাইমের ইউনিটটা চলে আসবে আসলে আপনার অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে এটাকে লেখা যায় 1, দেখেন আমি লিখতেছি 94, দেখেন এটা বুঝতে পারেন নাকি, মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট। এটা কি বুঝি? মাইক্রো কেন লিখলাম? জি স্যার। কি করছি, 10 দিয়ে 100 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করছি, মাইক্রো বুঝা গেছে? পাঠিয়ে দিচ্ছি। তাহলে মাইক্রো হয়ে গেল, মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট। ভোল্ট স্কয়ার হবে মনে ভোল্ট হয়, স্কয়ার হবে। ভোল্ট স্কয়ার। সো কেন প্রাইমের ইউনিট হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার ফার্স্ট ম্যাথ, দেখেন খুবই সিম্পল। এটা কি বুঝতে পারছি? বুঝা গেছে এটা? জি স্যার। ওকে, ভেরি গুড। দেখি তাহলে আমরা আরেকটা ম্যাথ চেষ্টা করি করার, ছোটখাটো একটা ম্যাথ। আমি থিওরিটা একটু কম, আপাতত অনেক তো থিওরি দেখলাম নাকি, আর কি কোনো ম্যাথ আছে? ও আচ্ছা, এখানে তো আরো অংশ আছে এই যেতে না, আমি ভুল করে এটা বি লিখে ফেলছি, এর জন্য আমি নিজে ডস খেয়ে গেছি আসলে, সরি। আমি তো তাই বলি যে কি হলো। আচ্ছা তাহলে এটা একটা ইয়াদে এটা 1 নাম্বার দেই আপাতত বুঝার জন্য, এটা 2 নাম্বার দেই, ঠিক আছে? এটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে? আচ্ছা এবার পার্ট বি তে আসি, যেটা দেখেন পার্ট বি তে কি বলছে, এটা একটা ইন্টারেস্টিং। ফর এ মসফেট, এবার বলছে মসফেট উইডথ বাই লেন্থ, এইটার নাম কি জিনিস? উইডথ বাই লেন্থ কে কি বলা হয় একসাথে? অ্যাসপেক্ট রেশিও, মনে পড়ে? আচ্ছা, ক্যালকুলেট দ্য ভেরিয়াস ভ্যালুস অফ ভিওভি, ভিজিএস, ভিডিএস মিনিমাম, ওভারড্রাইভ ভোল্টেজ, গেট থেকে সোর্স ভোল্টেজ, ভিডিএস মিনিমাম নিডেড টু অপারেট দ্য ট্রানজিস্টর ইন দ্য স্যাচুরেশন রিজন। রিজন বলে দিছে, বলছে স্যাচুরেশন রিজনে অপারেট করবে এবং কারেন্টের ভ্যালু হবে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তাইলে সেটার জন্য এই ভ্যালুগুলো বের করো তুমি, এবং উইডথ বাই লেন্থ বলে দিছে। তো ও তো বলেই দিছে স্যাচুরেশন রিজনে অপারেট করবে, তাহলে আমরা জানি, উই নো নাকি নাকি উই ডোন্ট নো? উই নো স্যাচুরেশন রিজন, ফর স্যাচুরেশন রিজন, স্যাচুরেশন রিজনের জন্য আমরা কি জানি? কারেন্টের সূত্রটা কি জানি আমরা? আইডি ইকুয়াল হাফ কেএন ইন হাফ মিউ সি অক্স। আচ্ছা কেন প্রাইম দিয়ে লিখি যদি ইকুয়েশন, কেন প্রাইম ডব্লিউ বাই এল ভিওভি আর ভিওভি এর স্কয়ার, রাইট? এই সূত্রটা আমরা জানি, একটু আগে দেখে আসছি আমরা। মজার ব্যাপার দেখেন, এখানে কিন্তু সব ভ্যালু জানি, আমি বলে দিছে। আইডির ভ্যালু 100 মোস্ট প্রবাবলি মাইক্রো দিয়ে দিছে, এটা তো 0.5। কেন প্রাইমের ভ্যালু বের করছি আমরা, দেখেন 194 মাইক্রো। ও এটাও মাইক্রো, গুড। ডাব্লিউ বাই এল এর ভ্যালু দেখেন 8 মাইক্রো বাই 0.8 মাইক্রো, তাহলে মাইক্রো মাইক্রো কাটা গেল, 8 বাই 0.8 করলে 10 থাকে, তো বেসিক্যালি আসলে 10 10 ইনটু ভিওভি স্কয়ার। ভিওভি স্কয়ারটা আমার আননোন, দেখেন তাই না? ওভারড্রাইভ ভোল্টেজটা আননোন আর সব নোন, তাহলে মাইক্রো মাইক্রো কেটে দেন। বাকি ক্যালকুলেশনটা এখন আমাদের একটু কষ্ট করে করতে হবে, আপনারা যদি একটু আমাকে হেল্প করেন এই জায়গায় তাহলে সুবিধা হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 0, একটু হেল্প করেন তো কেউ আমাকে। এইটা হইছে 20 ডিভাইডেড বাই 194, 100 ডিভাইডেড বাই 0.52194। স্যার 10টা কি কেটে দিছেন ওই সাইডে? হ্যাঁ 10। আপনি আপনার মতো ক্যালকুলেশন করেন, আমি আচ্ছা। সিম্পলিফাই করলাম আর কিছু না। কত হয় একটু আমাকে জানান। স্যার 0.321 আসছে প্লাস রুট ওভার প্লাস মাইনাস 0.321। আচ্ছা এখানে দেখেন দুইটা ভ্যালু প্লাস মাইনাস, কিন্তু দুইটা ভ্যালু তো হবে না, ওভারড্রাইভে তো একটা ভোল্টেজ হবে। এই ভোল্টেজটা কোনটা হবে কেউ বলতে পারবেন আমাকে? এটা কি প্লাস ভ্যালুটা নিব নাকি মাইনাস ভ্যালু নিব? কোনটা স্যার? প্লাস। প্লাস ভ্যালু, অবশ্যই প্লাস। কেন প্লাস নিব কেন? স্যার plus নিব? আমার ভিটিএস আমার এনিওয়ান? ওভারড্রাইভ কেন নিব? ভোল্টেজ ভিজিএস মাইনাস ভিটিএস না স্যার নেগেটিভ ভোল্টেজ হতে পারে না।
ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ এবং ভি ওভারড্রাইভ ভোল্টেজ সবসময় পজিটিভ এনমস এর Positive. ক্ষেত্রে, ফর এনমস ইয়েস ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই ভোল্টেজটা নিচ্ছি হচ্ছে 0.321 ভোল্ট ভিওভি। এই যে দেখেন আমি ভিওভি বের করে ফেলছি আসলে। আচ্ছা, যাদের ক্লাস আছে তারা লিভ নিয়ে নেন, আমি ম্যাথটা শেষ করে তারপর আমি আসলে করব। ম্যাথটা আসলে আর কিছুক্ষণ লাগবে, আমার 2-3 মিনিটের মতো মনে হয় লাগবে। সো ওটা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখে নিতে পারেন, ঠিক আছে? আর 2-3 মিনিট লাগবে আমার আসলে ম্যাথটা কমপ্লিট করতে হয়তো বা। সো ভিওভি বের করছি দেখেন। এখন ভিজিএসটা বের করি আমরা। Yes. ভিজিএসটা কি হবে দেখেন, এখান থেকে বের করা যায়। তাহলে এইটা একটা প্যারামিটার, নো ডাউট আমি এটা বের করতে পারছি সাকসেসফুলি। দিস ইজ ওয়ান প্যারামিটার। এখন দেখেন এইখান থেকে ভিওভিটা মানে কি, ভিজিএস মাইনাস VGS ভিটিএন minus না? VTH. খুবই সহজ। তাহলে তাহলে আমি বলতে পারি ভিজিএস ও আমি আসলে জানি, জাস্ট 0.321 এর সাথে 0.7 যোগ করে দিলে হয়, কারণ আমার থ্রেশহোল্ড ভোল্টেজ দেখেন এখানে দেয়া আছে 0.7, ওই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। ওইটা 0.321 এর সাথে যোগ করলে আমার হয়ে যাচ্ছে 1.021 মনে হয় নাকি? 0.7 plus 0.3. জি স্যার 1.021। সো আমার সেকেন্ড জিনিস আমি বের করে ফেললাম, রাইট? এবার আমি দেখি ভিডিএস মিনিমাম বের করতে বলছে। মিনিমাম ভিডিএস কত? এটা আসলে VGS একটু minus VTH. খুবই মানে সিম্পল একটা জিনিস বের করতে বলছে। ভিডিএস মিনিমামটা কত, মানে মিনিমাম কত ভিডিএস লাগবে। এখন এটা বোঝার জন্য দেখেন, এটা আসলে সিলি একটা কোশ্চেন। ছবি যদি আঁকি, ক্যারেক্টারিস্টিক কার্ভের ছবি আমরা জানি, ভিডিএস মিনিমামটা কি এটা আগে জানতে হবে। এই পিঞ্চ অফ পজিশনের ভোল্টেজটাই তো ভিডিএস মিনিমাম, তাই না? জি। কারণ এর থেকে ভিডিএস কমাইলেই কিন্তু ট্রায়োড রিজনে চলে যাবে। আমাকে বলছে স্যাচুরেশনে থাকতে, তাই না? আমার স্যাচুরেশনে থাকতে হবে, তাহলে ভিডিএস মিনিমাম হচ্ছে এই পয়েন্টটা আসলে, কারণ এর নিচে গেলে ট্রায়োড অন্য রিজন। তাহলে ভিডিএস মিনিমামটা কত? পিঞ্চ অফ এর ভ্যালুটা। ভিডিএস জি। মিনিমাম হচ্ছে ওই যে ভি ওভার ড্রাইভ বা পিঞ্চ অফ এর ভ্যালুটা, যেটা নাকি বের করাও লাগবে না, আমার অলরেডি বের হয়ে আছে নাকি? কত এটা? 0.321। 0.321. বুঝা গেছে? সো সিম্পল জিনিস। আচ্ছা, পরে এখানে কি দিছে? শেষ, তাহলে এটা মনে হয় শেষ, তাই না? ভিওভি, ভিজিএস আর ভিডিএস মিন বের করলাম। এবার পার্ট সি তে বলছে ফর দ্য ডিভাইস ইন বি, বলছে বি তে যেই ভ্যালুগুলো দিয়েছে সেটার জন্যই ফাইন্ড দ্য ভ্যালুস অফ ভিওভি, আবারও ওভারড্রাইভ ভোল্টেজ গেট থেকে সোর্সের ভোল্টেজ রিকোয়ার্ড টু কজ দ্য ডিভাইস টু অপারেট অ্যাজ এ 1000 ওহম রেজিস্টার ফর ভেরি স্মল ভিডিএস। বলতেছে এইবার তুমি কল্পনা করো ড্রেন থেকে সোর্সের ভ্যালুটা দেখেন, বলে দিচ্ছে ভেরি স্মল, লেখাটা দেখা যাচ্ছে ভেরি স্মল। হচ্ছে ভিডিএসটা অনেক ছোট একটা ভ্যালু, এটা জন্য রেজিস্টার হিসেবে কাজ করবে, যাতে তোমার মসফেটটা 1 কিলো ওহমের একটা রেজিস্টার হিসেবে কাজ করে, তার জন্য ভিওভি এবং ভিজিএসটা বের করো। এই প্রশ্ন থেকে কি বুঝতে পারলাম বলেন? আমার কি স্যাচুরেশনে রইছে নাকি রিজন চেঞ্জ হয়েছে? রিজন চেঞ্জ হয়েছে। স্যার লিনিয়ারে আছে স্যার। কিভাবে বুঝলেন লিনিয়ারে আছে বলেন তো? স্যার এখানে কার্ভটা হবে স্যার একদম লিনিয়ার বরাবর না যাবে না, স্যার। আমার আইডি আমি সেটা ভিডিএস কথা বলতেছি না। আমি বলতেছি যে আপনি বুঝলেন কিভাবে যে এটা লিনিয়ারে আছে, সাথে সাথে উত্তর দিলেন যে লিনিয়ারে আছে। এর আগেটা তো সহজ ছিল, স্যাচুরেশন রিজন বলে দিয়েছে, কিন্তু এইটা কিভাবে বুঝলেন এটা লিনিয়ারে আছে? স্যার ভিডিএসটা বলছে ভেরি স্মল। এটা একটা ভেরি গুড, স্যার আমি ভেরি বলি গুড, একজন একটা উত্তর দিচ্ছে। ভিডিও আরেকটা আছে, আরেকটা আছে, দুইটা এখানেই আছে। একজন কিন্তু ঠিক উত্তর দিচ্ছে যে ভিডিএসটা অনেক ছোট। আসলেই কিন্তু লিনিয়ার রিজনে আপনারা খেয়াল করে দেখেন মিলিভোল্ট, ভিডিএসটা সাধারণত অনেক ছোট ভোল্টেজ হয়। এটা একটা গুড অ্যান্সার, আর সে কিন্তু ঠিক মসফেটটা বলছে। যেহেতু চালু তাহলে অবশ্যই ভিটিএস থেকে বড়, সেটা না না না, Linear আরেকটা region। অ্যান্সার আছে, আরেকটা ডিফারেন্ট অ্যান্সার আছে। এখানে হিন্টস আছে প্রশ্নের মধ্যে, আরেকটা যে এটা লিনিয়ার রিজনে। বলেন তো সেই হিন্টসটা কি? কোন রিজনে মসফেট রেজিস্টার হিসেবে কাজ করে? পড়ছিলাম আমরা। মসফেট কাট অফ।
না নো, লিনিয়ার লিনিয়ার Linear রিজনের লিনিয়ার রিজন অ্যাপ্লাইং স্মল ভিডিএস, এই যে লিনিয়ার রিজনের ওয়ার্কস এজ এ কি রেজিস্ট্যান্স, Resistance. মনে পড়ে? মনে পড়ছে। জি স্যার রেজিস্ট্যান্স ভুলে গেলে সমস্যা, করে। ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাতে করে ফেলি, তাহলে খুব ইজি আসলে। তাহলে ফর লিনিয়ার রিজন আমি একবারই লিখতেছি, ফর লিনিয়ার রিজন উই নো, আমরা জানি, কি জানি দেখি আমরা লিনিয়ার রিজনের জন্য আমরা কি জানি সূত্র? 1/r কারেন্টের সূত্র কি? আইডি ইজ ইকুয়ালস টু কত? মিউ এন, আচ্ছা মিউ এন দিব না, মিউ এন না দিয়ে ওই যেটা বের করছি ওটা ইউজ করি, কেন প্রাইম, তাই না? ডাব্লিউ বাই এল, এরপরে সেই বিশাল সূত্রটা আমাদের ও হ্যাঁ ঠিক আছে ভিজিএস, আচ্ছা এটাকে ভি ওভার ড্রাইভ, এখন আমরা একটু বড় হয়েছি, তো আমরা একবারে লিখি নাকি, ভিওভি ইনটু ভিডিএস মাইনাস, মনে পড়ে সূত্রটা? বেশ বড় সূত্র কিন্তু এইটা, তাই না? হুম। রাইট, ওকে, মিউ এন সিঅক্স বা কেন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওভি ভিডিএস মাইনাস ভিডিএস স্কয়ার বাই 2। কিন্তু দেখেন এখানে একটা জিনিস বলছে, ফর ভেরি স্মল, লাস্ট কথাটা পড়েন, ফর ভেরি স্মল ভিডিএস, তার মানে ভিডিএস এর ভ্যালু খুব ছোট। এখন ভিডিএস এর ভ্যালু যদি খুবই ছোট হয়, একটা ছোট ভ্যালুকে স্কয়ার করলে কি হয়? ওই ছোট ভ্যালুই হয় না, ভালো করে দেখেন, একটা ছোট ভ্যালু, স্যার। একটা ছোট ভ্যালু এক্সাম্পল নেই, ধরেন কথার কথা 0.01, এটা একটা ছোট ভ্যালু, আরো ছোট হয়ে যাবে। এটাকে যদি স্কোয়ার করি, হ্যাঁ অ্যানসার কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আপনাদেরকে, স্যার, ছোট 0.001 হয়ে যায় মনে হয়, তাহলে ভ্যালুটা কি হয়ে যায়? আরো ছোট হয়ে যায়। তার মানে ছোট ভ্যালুকে স্কোয়ার করলে আরো ছোট হয়, আবার সেটাকে তারপর 2 দিয়ে ভাগ করতেছি, তার মানে কি এটা আরো ছোট হয়ে যাবে নাকি? তাহলে আমি একটা কাজ করি, ছোট ভ্যালুর জন্য আসলে এটা যেহেতু এত এই Zero টার্মটা ধরা বিশেষ যায়। করে হ্যাঁ এত ছোট হয়ে যায়, তাইলে আমি এটাকে 0 ধরে নেই, আমার সুবিধা হবে, শুধু এই টার্মটাকে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করছি। তাহলে দেখেন এটা ইজি জিনিস হয়ে যায়, আমার আইডি ইজ ইকুয়ালস টু কেন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওভি ইনটু ভিডিএস থাকে, যেখানে নাকি আমি একটা কাজ করতে পারি যে ভিডিএস এর নিচে যদি আমি আইডিটাকে নিয়ে আসি, যেটার নাম হচ্ছে আমরা জানি এফেক্টিভ রেজিস্ট্যান্স আরডিএস, আমি আপনাদেরকে একটু আগেই দেখাইছিলাম মনে পড়ে, আরডিএস বা এফেক্টিভ রেজিস্ট্যান্স, সেটা ইজ ইকুয়ালস টু 1 বাই, তাহলে বাকিগুলো নিচে চলে যাবে কেন প্রাইম ডাব্লিউ বাই এল নাকি? তাইলে নাকি ঠিক বললাম নাকি ভুল বললাম? ঠিক স্যার। জি স্যার। ওকে, রিপ্লাই দিয়েন তাহলে, ঠিক আছে। আচ্ছা, সো আরডিএস এর ভ্যালু কি দেয়া আছে দেখেন তো, রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে 1000 ওহম। 1000 ওহম, বুঝতে পারলাম। আচ্ছা এখানে দেখেন তাহলে 1 বাই, আচ্ছা আমাদের একটা টার্ম কি বাদ গেল? হ্যাঁ একটা টার্ম তো ভুল করে লিখি নাই মনে হয়, ভিওভিটা কই লিখলাম? ও সরি, ভিওভিটা আমি লিখি নাই এখানে, তাই না? ও সরি, মাই মিস্টেক, আমার ভুল। আচ্ছা এইবার আমি যদি সব ভ্যালুগুলো বসাই এখানে, আমরা এখানে মনে হয় সব ভ্যালুগুলো জানি, কেন প্রাইম জানি, খালি ভিওভিটা জানি না আমাদের, তাই তো? সো কেন প্রাইম ডাব্লিউ বাই এল এর ভ্যালুটা ছিল আমার, ডাব্লিউ বাই এল এর ভ্যালু ছিল 10, কেন প্রাইমের ভ্যালুটা মনে হচ্ছিল 194 মাইক্রো, তাই না? 10 ইনটু ভিওভি। সো এটা একজন কেউ আমাকে ক্যালকুলেট করে আমাকে একটু বলতে হবে যে ভিওভি টা আসলে কত আসে। সো 194, ওকে একটু দাঁড়ান, কে একজন আমাকে বলেন, একবার আমি লিখি, তাই না? এটা হয়ে যাচ্ছে না? দেখেন তো একবারে লিখলে 1000 আর নিচে 10, 10,000 হয়ে গেল মাইক্রো, মানে 10 টু দি পাওয়ার -6 থেকে 10 টু দি পাওয়ার -4 বাদ গেলে আপনার 10 টু দি পাওয়ার -2 থাকে, তাই তো, গুণ হয়ে। সো এটা কেউ একজন একটু আমাকে বলেন ভিওভি কত আসতেছে ফাইনালি? 1 বাই 194 ইনটু 10 টু দি পাওয়ার, মনে হয় এটাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এইটাকে
ভি ওভার ড্রাইভ, তাই না? 1 বাই এই ভ্যালুটা আবার আচ্ছা এটা একটু ক্যালকুলেট করেন তো কেউ একজন, আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। 0.52 হ্যাঁ হ্যাঁ 0.52 0.52 টোটালটা, তাই না? জি স্যার 0.52 ভোল্ট। আচ্ছা, তো এখানে বের করতে বলছিল কি আমাদের ভিওভি, তাহলে একটা জিনিস বের হয়েছে আমাদের ভিওভি, তাই না? জি স্যার আরটা কি বের করতে বলছে? ভিজিএস। ভিজিএসটা কি? ভিওভি মানে তো ভিজিএস মাইনাস ভিডিএন, এর ভ্যালু নাকি 0.52, তাহলে ভিজিএস ইজ ইকুয়ালস টু 0.52 প্লাস প্লাস ভিটিএন 0.7 হ্যাঁ 0.7, তার মানে 0.52 সাথে যদি আমি সিম্পলি 0.7 ভোল্ট যোগ করে দেই তাহলে আমার হয়ে যায় 1.22 নাকি? 1.22 বুঝতে পারলাম ম্যাথটা? জি স্যার ওকে।